অনেক ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মায়ের হাতে তৈরি নাস্তা খেয়ে মাকে সালাম করে বাড়ি থেকে বের হলেন নতুন একটা চাকরির উদ্দেশ্যে। আজ তার ইন্টারভিউ। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন মা রহিমা বেগম। কোনোদিন অনিককে তার বাবার অভাব বুঝতে দেয়নি। অনিকের যখন 10 বছর বয়স তখন তার বাবা মারা যান। তাদের কিছু সম্পত্তি ছিল, সব কিছু বিক্রি করে দিয়ে ছেলেকে নিয়ে ঢাকায় পাড়ি জমায় মা রহিমা বেগম। তারপর ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে নিজের চাকরি করে ছেলেকে কোনো রকমে ফ্যাশন ডিজাইনে মাস্টার্স পাশ করান। তবে ছেলের কোনো চাহিদার অপূর্ণ রাখেনি মা রহিমা বেগম। সৃষ্টিকর্তার পরম করুণায় ছেলে হিসাবেও অনেক খুব মেধাবী এবং যথেষ্ট মাতৃভক্ত। মাস্টার্স পাশ করার সাথে সাথেই একটি চাকরি পেয়ে মাকে তার চাকরি থেকে অব্যাহতি দেন। তবে অনেকের সেই চাকরিটি আজ আর নেই, তাই তো সে ছুটে চলেছে নতুন কোনো চাকরির সন্ধানে। দীর্ঘ 1 ঘন্টা ওয়েটিং রুমে বসে থাকার পর হঠাৎ সবাই দাঁড়িয়ে উঠল, সাথে অনেকও। মুহূর্তেই রুমের ভিতরটা সুগন্ধিত হয়ে উঠল। তাদের দিকে এক নজর তাকিয়ে সামনের দিকে হেঁটে চললেন একজন মেয়ে। মুখে মাস্ক পরে থাকায় ওয়েটিং রুমে কেউ তাকে দেখতে পারেনি। তবে পোশাক আশাক দেখে বোঝা যায় মেয়েটা খুবই স্মার্ট এবং কোনো উচ্চ পদস্থ কর্মচারী। তবে অনেকে যেটা ভালো লাগলো তা হলো মেয়েটা ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ। একে একে সবার ডাক পড়লো। এবার অনেকের পালা। ম্যাডাম আসবো? হঠাৎ যেন চমকে উঠল অনেক। সাথে সাথে তার হাত থেকে সার্টিফিকেটের ফাইলটা পড়ে গেল। অনেক এতক্ষণ ম্যাডামের দিকে হাঁ করে তাকিয়েছিল। বাহ, কি সুন্দর দেখতে! বিধাতা মনে হয় তাকে নিজ হাতে তৈরি করেছেন। প্যান্ট শার্ট সাথে কোট তাকে যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। হঠাৎ অনেকের খেয়াল হলো সে তো ইন্টারভিউ দিতে এসেছে। এরপর ফুলারে পড়া ফাইলটা হাতে নিয়ে ম্যাডামকে সরি বলে চেয়ারে বসলো। আপনার নাম এবং পরিচয়? আমি অনিক ব্যানার্জি, ফ্যাশন ডিজাইনে মাস্টার্স করেছি। মাকে নিয়ে ঢাকাতেই থাকি, আর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। আপনার কি এটা প্রথম ইন্টারভিউ? আপনি এমন হা করে তাকিয়েছেন কেন? ম্যাডাম আপনি খুব সুন্দর, আর আপনার পারফিউমের ঘ্রাণটাও আপনার মতো সুন্দর। ম্যাডাম আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেন? ম্যাডাম বড় বড় চোখে অনিকের দিকে তাকিয়ে। মিস্টার রনি, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন নাকি ফাজলামো করতে? আপনি এখন আসতে পারেন। আমার মনে হয় না আপনার চাকরির কোনো প্রয়োজন আছে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমার এমনটা করা একদমই উচিত হয়নি। আমাকে আরেকটা সুযোগ দিন ম্যাডাম। প্লিজ আপনি এখন আসুন, প্রয়োজনে আপনাকে ফোন করা হবে। অনেক মাথা নিচু করে অফিস থেকে বের হয়ে গেল আর ভিড় করে বলতে লাগলো, দেখতে সুন্দর হলে কি হবে? যেমন তার রাগ তেমন অহংকারী। এমন মানুষের সাথে কাজ না করাই ভালো। আর আমারও দোষ আছে ম্যাডাম সুন্দরী, তাই বলে কি এমন ব্যবহার করতে হবে আমার? ইন্টারভিউ বোর্ডে এমন আচরণ করলে কি আর চাকরি হয়? নিজে নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে। ঠিক তখনই অনেকের পায়ে হালকা ধাক্কা মেরে একটা প্রাইভেট কার ব্রেক করলো। গাড়ির ধাক্কা সামলাতে না পেরে অনেক রাস্তায় পড়ে গেলেন। তার ফাইল থেকেও সার্টিফিকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো। গাড়ি থেকে এক ভদ্রলোক, এক ড্রাইভার নেমে অনেককে উঠে সরি বললেন, যদিও দোষটা অনেকেরই ছিল। অনেক ভদ্রলোকের দিকে এক নজর তাকিয়ে পড়ল। না না, সরি বলতে হবে না স্যার, দোষটা আমারই ছিল। আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম তো। ইয়াং ম্যান, এই বয়সে অন্যমনস্ক হলে চলবে? তাও আবার এমন রাস্তায়? আসলে স্যার, ঠিক অন্যমনস্ক বললে ভুল হবে। আমি একজনকে মনে মনে গালি দিচ্ছিলাম। এসেছিলাম চাকরির ইন্টারভিউ দিতে। চাকরি তো হলোই না, উল্টো অপমানিত হতে হলো। ম্যাডামটা যা দজ্জাল ছিল কি আর বলবো। ভদ্রলোক এক গালে হেসে বলল, তোমার ইন্টারভিউ কোন কোম্পানিতে ছিল? দেখি তোমার সার্টিফিকেটগুলি।
ভদ্রলোক অনেকের কাছ থেকে বিস্তারিত জেনে তার সার্টিফিকেটগুলি নিল আর অনেককে বলল, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তুমি এখন বাসায় চলে যাও। ঠিক তার কিছুদিন পর অনেকের মোবাইলে একটি আননোন নাম্বারে ফোন আসে। হ্যালো, মিস্টার অনিক বলছেন? জি। আমি HR ডিপার্টমেন্ট থেকে বলছি। আমাদের GM স্যার আপনাকে আগামী 1 তারিখে অফিসে জয়েন করতে বলেছেন। আপনি কি চাকরিটা করতে ইচ্ছুক? জি হ্যাঁ, আমি অবশ্যই চাকরিটা করব। ঠিক আছে, আমি আপনাকে আমাদের স্যারের নাম্বারটা এবং ঠিকানা মেসেজ করে দিচ্ছি। অনেক ভাবতে লাগলো কে তাকে চাকরি দিল। ঠিক তখনই তার সেই দিনের ভদ্রলোকের কথা মনে পড়ল। নিশ্চয়ই সেই স্যারটাই তাকে চাকরি দিয়েছেন। মা, মা, তুই কোথায়? তুই কি ভুলে গেছো আজ আমার অফিসে জয়েন করার কথা? আমার নাস্তা কোথায়? ভেবেছি প্রথম দিন একটু তাড়াতাড়ি যাব। অনেকের কথা শুনে রহিমা বেগম বলে উঠলেন, আসছি রে বাবা, আসলে নতুন অফিসে জয়েন করবি, তাই একটু আল্লাহর কাছে দোয়া করলাম যাতে এই চাকরিটা তোর জন্য ভালো হয়। অনেক তাড়াতাড়ি নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আর এই তো সেই দাজ্জাল ম্যাডামের অফিস। স্যারটি কি তাহলে এখানে জব করে? আল্লাহ জানেন আজ আবার কপালে কি আছে। একজন রিসেপশনিস্ট এসে অনেকের সেই স্যারের রুমটা দেখিয়ে দিলেন। স্যার আসবো? আরে ইয়াং ম্যান, এসো এসো, বসো। তারপর কেমন আছো? তোমার মা কেমন আছেন? স্যার আমার মা আছে সেটা আপনি কেমন করে জানলেন? সে অনেক কথা, তোমাকে অন্য আরেকদিন বলবো। এখন তুমি HR রুমে গিয়ে ফর্মালিটি শেষ করো এবং কাজে মন দাও। আমি আশাবাদী তুমি তোমার যোগ্যতার প্রমাণ অবশ্যই দিবে। জি স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। হে আল্লাহ, যাই হোক না কেন ওই দজ্জাল ম্যাম যেন আমার বস না হয়। অনেককে HR থেকে আদ্রিতা ম্যাডামের সাথে দেখা করতে বলা হলো। আদ্রিতা ম্যাম হচ্ছে অনেকের রিপোর্টিং বস। অনেক মনে মনে বলছে, হায় রে আল্লাহ, তুমি আমাকে শেষমেশ এই দজ্জালের হাতেই পাঠালে। কে জানে আজ কপালে কি আছে। ম্যাডাম আসবো? আমি যে ডেকে যাচ্ছি সেদিকে তার কোনো খেয়ালই নেই। দিব্যি পায়ের উপর পা তুলে ফোনে কথা বলছে। কে জানে কার সাথে প্রেমে মগ্ন। এমন দজ্জালের সাথে যে প্রেম করবে ওর বাঁচা দিচ্ছে এমনিতেই শেষ হয়ে যাবে। তবে ম্যাম দেখতে সেই রকম সুন্দরী। আমি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি তার। অনেক মনে মনে এসব বিয়ে করতে করতে ম্যাডামের রুমে প্রবেশ করলেন এবং একটি চেয়ার টেনে বসলেন। আদ্রিতার সাথে সাথেই ফোনটা কান থেকে নামিয়ে, আপনি এখানে কেন? আপনাকে তো সেদিনই না করে দেওয়া হয়েছে। ম্যাডাম আগে এটা দেখুন। অনেক আদ্রিতার হাতে তার জয়নিং লেটারটা তুলে দিল। আদ্রিতা লেটারটা দেখে, ও আচ্ছা, আপনি তাহলে নিজের যোগ্যতায় চাকরি পাননি, রেফারে এসেছেন। কিন্তু আমি যে আপনাকে আমার সহকারী হিসেবে নিতে পারবো না। এ কথা বলেই আদ্রিতা ফোনে এক স্যারের সাথে কথা বলেন। তাদের কথাই অনেক বুঝতে পারল সে ভদ্রলোকটার সাথেই আদ্রিতা ম্যাম ফোনে কথা বলছেন। আদ্রিতা খুব বিরক্তির মুখেই বলল, আপনি রেফারে চাকরি নিয়েছেন তার মানে এই না আপনি যা খুশি তাই করতে পারবেন। মনে রাখবেন আপনি এখনো পার্মানেন্ট হননি, তাই আপনাকে অফিসের সব রুলস মেনে চলতে হবে। আজ থেকে আপনি আমার সহকারী ডিজাইনার। আর একটা কথা, এইভাবে যখন তখন অনুমতি ছাড়া আমার রুমে আসা যাবে না। আর আমি যখনই ডাকবো তখনই রুমে চলে আসবেন। যাক বাবা, চাকরিটা তো হলো। দজ্জাল ম্যামটা যে এত সহজে আমাকে মেনে নিবে সেটা ভাবতেও পারিনি। হে মিস্টার অনিক সাহেব, কি এত ভাবছেন? আমার কথাগুলো কি কান দিয়ে ঢুকলো নাকি আবারও রিপিট করতে হবে? না না ম্যাম, সব বুঝতে পেরেছি। ম্যাম একটা কথা বলবো? বলুন। ম্যাম বলছিলাম কি, আমার ডেস্কটা যদি আপনার পাশাপাশি রাখতেন ভালো হতো না? আপনি যা সুন্দরী, আপনাকে দেখলেই আমার মাথায় ইনোভেটিভ আইডিয়া চলে আসে। আর আমিও সেই সুযোগে আপনার ব্যবহার করা পারফিউমের ঘ্রাণটা প্রাণ ভরে নিতে পারতাম।
অনেক একদমে কথাগুলো বলে বড় করে একটু নিঃশ্বাস নিল। আপনি না একটা অসহ্য। আপনি আমার সামনে থেকে যান তো এখন। সবার সাথে পরিচয় হয়ে আপনার কাজ বুঝিনি। সারাদিন অফিস শেষে বাসায় ফিরল অনিক। তারপর ফ্রেশ হয়ে মায়ের কোলে মাথা রেখে পা দুটি মেলে দিয়েই, মা, মাথাটা একটু ম্যাসাজ করে দাও না। মা অনিকের মাথায় হাত দিয়ে মেসেজ করতে করতে বলল, কিরে অনিক, তোর নতুন অফিস কেমন লাগলো? তা এবারে চাকরিটা করবি তো বাবা? জানি না গো মা, অফিসের সবাই ভালো, তবে আমার যে বস সে একজন মেয়ে, দেখতে খুবই সুন্দরী কিন্তু খুব রাগী এবং অনেকটা দজ্জাল টাইপের। আচ্ছা মা, সুন্দর মেয়ে মানুষগুলি কি এমন অহংকারী দজ্জাল হয়? সুন্দর হলেই যে অহংকারী বা দরজাল হয় এটা তোর ভুল ধারণা। আর একটা কথা কি জানিস বাবা, যাদের বাহিরটা রাগী বা দরজাল টাইপে থাকে তাদের অন্তরটা খুবই নরম এবং মায়ায় ঘেরা থাকে। ওইসব মানুষদের বাহিরে থেকে চেনা যায় না। শোন বাবা, তুই তোর বসের সাথে কোনো খারাপ আচরণ করিস না, আর একটু কম কথা বলবি। তুই তো আবার একটু বেশি কথা বলিস। মা, তুমিও আমার বসের মতো জ্ঞান দেওয়া শুরু করলে। ভালো কথা বলেই তোর কাছে জ্ঞান মনে হয়। চিন্তা করিস না, তোর জন্য এমন দরজাল একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব, তাহলে তুই ঠিক হবে। মা, তাহলে আমার ম্যাডামের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও না। কি যে সুন্দর দেখতে মা, যত দেখি ততই দেখার ইচ্ছে জাগে। ইস, ওরা শখ কত আমার। শেষমেশ ম্যাডামকে পছন্দ করলি, দেখিস আবার এই চাকরিটাও যেন না চলে যায়। আর শোন বাবা, ম্যাডামদের সাথে ভাই বোনের সম্পর্ক হয়, বিয়ে হয় না। তাই এসব আজেবাজে চিন্তা মাথা থেকে বন্ধ কর। মা, তুমি না দিলে তো আমার মুডটা নষ্ট করে। কি রান্না করেছো খেতে দাও। কাল সকাল সকাল অফিসে যেতে হবে। এখন নিজের কাজটাই বুঝে নিতে পারিনি ঠিক মতো, আর যা দজ্জাল ম্যাডাম। আজ অনিকের অফিসের দ্বিতীয় দিন। আজও প্রথমে শেষ স্যারের রুমে যান অনিক। স্যার, আসবো? ইয়াংম্যান, আসো আমার রুমে। আসতে তোমার পারমিশন নিতে হবে না, তোমার যখন ইচ্ছা মন চাইবে চলে আসবে। স্যার, একটা প্রশ্ন করব? অবশ্যই। স্যার, আমি আপনার সম্পর্কে কিছু জানতে চাই। দেখো অনিক, আমি তোমাকে একদিন সব বলবো, আর সেটা কবে কখন সেটা আমি ঠিক করব। তারপর বলো, তোমার এখানে কেমন লাগছে? কাজ করতে কোনো সমস্যা নেই তো? জি না স্যার, এখানে সবাই খুবই ভালো। একদিনে অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। শুধু আমার বসটা একটু বদমেজাজি। তা তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? কি আর বলবো স্যার, উঠতে বসতে শুধু ঝাড়ির উপর রাখে, মুখে এক ফোঁটাও রস নেই, আর এমন ভাব নিয়ে থাকে মনে হয় অফিসটা তার বাপের, না হয় বড় কোনো পোস্টে চাকুরিরত। তোমাকে কিছু বললে তুমিও বলে দিবে। ভুলে যেও না তুমি একজন পুরুষ মানুষ। তবেও যেহেতু তোমার সিনিয়র, অবশ্যই তাকে তোমার সে সম্মানটা দিতে হবে। স্যার, আমি তো তাকে সম্মান দিয়েই কথা বলি। আমার অপরাধ শুধু তার প্রশংসা করেছিলাম বলে তার মুখে যা আসে তাই বলে। আমার খারাপ লাগবে কি না সে কথাটা একটিবারও ভাবে না। তবে স্যার, আপনাকে একটা গোপন কথা বলি। আরে বলো, তুমি তো আমার ছেলের মতো। সত্যি কথা বলতে কি স্যার, ম্যাডামকে দেখলে আমার ভয় করে ঠিকই, তবে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তাই তার টিতে কথাগুলো আমার কাছে মিষ্টি মনে হয়। ভদ্রলোক একগাল হেসে বলল, ঠিক আছে, এখন তুমি তোমার ম্যাডামের সাথে দেখা করো গিয়ে, না হলে তোমাকে আবার তিতে কথা শুনতে হবে। ম্যাডাম, আসবো? জি স্যার, আসুন। ম্যাডাম, আমাকে স্যার বলতে হবে না, আপনি আমাকে অনিক বলেই ডাকতে পারেন। আপনি না সত্যি একটা অসহ্য। জি ম্যাম, আমার মাও তাই বলে, কিন্তু খুব মিষ্টি ভাষায় বলে। তবে আপনি যা মায়াবী দেখতে, আপনার কড়া কথাগুলো খুব নরম মনে হয়। আদ্রিতা একটু বিরক্তি প্রকাশ করে অনিকের হাতে এক গাদা ফাইল তুলে দিল। দুদিনের মধ্যে সব কাজ শেষ করে আমাকে দিবেন,
কোথাও যেন ভুল না থাকে। অনেক কোনো রকমে ফাইলগুলো আদ্রিতার হাত থেকে নিজের ডেস্কে নিয়ে রাখলো। তারপরে পাশের ডেস্কের এক কলিগকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই রে ভাই, কি এক দজ্জালের হাতে পড়ছি, আমার জীবন যৌবন সব শেষ করে দিবে। আপনারা কেউ কি ম্যাডাম পটানোর মন্ত্র জানেন না নাকি? অনেকের কথা শুনে পাশে বসা সব কলিগরা হাহা করে হেসে উঠল। পাশ থেকে সুমন সাহেব বলে উঠল, অনিক সাহেব, আপনি তো খুব মজার মানুষ, অনেকদিন পর সবাই একসাথে হাসলাম। ঠিক তখনই আদ্রিতার আগমন। আদ্রিতাকে দেখে সবাই একেবারে চুপসে গেল। আদ্রিতা উচ্চ স্বরে বলে উঠলেন, কি ব্যাপার, এত হইচই কিসের? ম্যাম, আসলে কে যেন পিছন দিয়ে গ্যাস ছেড়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না। কাজটা ঠিক কে করেছে সেটাই জানার চেষ্টা করছি। ভাগ্যিস আপনি সময় মতো এসেছেন, আপনার পারফিউমের ঘ্রাণে দুর্গন্ধ পালিয়েছে। অনেকের এমন কথায় সবাই মুখ চেপে হাসতে লাগলো। আদ্রিতা কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে তার রুমে গিয়ে বসলো। ইস, ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই, সবার সামনে কিসব নিয়ে কথা বলে, অসহ্য একটা ছেলে। অফিসের চতুর্থ দিন। আপনাকে দিয়ে কোনো একটা কাজও তো ঠিক মতো হচ্ছে না। সারাদিন অফিসে বসে করেনটা কি? আপনি এখনো ফাইলটা রেডি করতে পারেননি। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হন। অনেক আজ আর আদ্রিতাকে কিছুই বলল না, চুপচাপ নিজের ডেস্কে সে কাজে মন দিলেন। সারাদিন খুব ব্যস্ততম দিন কাটলো অনিকের। পরের দিন সকালে আবার অফিস পথে রিক্সায় যাত্রা, কিন্তু অফিসে যাওয়ার আগে রিক্সার চাকাটা পাংচার হয়ে গেল। বাধ্য হয়ে অনেক অফিসের পথে হাঁটতে লাগলো। একটি বাচ্চা মেয়ে হাতে কিছু ফুল নিয়ে এসে, স্যার ফুল নেবেন? আমি ফুল দিয়ে কি করব? স্যার আপনার বউকে দিবেন। কিন্তু আমি যে এখনো বিয়েই করিনি। স্যার তাহলে আপনার প্রেমিকাকে দিবেন। কিন্তু আমার যে কোনো প্রেমিকাও নেই। স্যার তাহলে আপনার যাকে ভালো লাগে তাকেই দিবেন। স্যার নেন না একটা ফুল, এখনই সকাল থেকে কিচ্ছু খাইনি টাকার জন্য। আচ্ছা, তোমার এই ফুলগুলোর দাম কত? স্যার 5টা ফুল একসাথে করা, দাম 100 টাকা। অনেক পকেট থেকে 200 টাকা বের করে বলল, এই নাও 200 টাকা, আমাকে 2টা ফুল দাও। এই না স্যার আপনার 2 তোড়া ফুল। অনেক এক তোড়া ফুল মেয়েটির হাতে দিয়ে, এই ফুলগুলো আমি তোমাকে গিফট করলাম, আর এই ফুলগুলো আমি নিলাম। মেয়েটার চোখে মুখে এক নিষ্পাপ হাসি ফুটে উঠল। অনেক অফিসে ঢুকে ডেস্কে থাকা ফাইলগুলি নিয়ে ম্যাডামের রুমে গেলেন হাতে ফুল নিয়ে। ম্যাডাম তখনও অফিসে আসেননি। অনেক ম্যাডামের টেবিলের ফাইলটা রেখে তার উপরে ফুলগুলো রেখে চলে আসলেন। তার কিছুক্ষণ পর আদ্রিতা অফিসে আসলেন। অনেক তখন ফোনে গেমস খেলায় ব্যস্ত। ম্যাডামকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, কিন্তু অনেক তখনও গেমস খেলায় ব্যস্ত। আদ্রিতার রাগি মাখা চোখ নিয়ে, অনিক সাহেব! ম্যাডামের চিৎকারে অনেক ধরফর করে কোনো রকমের চেয়ার থেকে উঠে দাঁড়ান। জি ম্যাডাম, সরি ম্যাডাম। আপনি কি কখনো সিরিয়াস হবেন না? আপনি এক্ষুনি অফিস থেকে বের হয়ে যান। আপনার লজ্জা করে না প্রতিদিন আমার কাছে বকা খেতে? আপনি বাসায় চলে যান, আর আপনার কাজগুলো সুমন সাহেবকে বুঝিয়ে দিয়ে যাবেন। অনেক একটু মুচকি হেসে বলল, জি ম্যাডাম। আদ্রিতা তার ডেস্কে গিয়ে বসলো। তখনই তার টেবিলে ফুলগুলো এবং তার কাজের ফাইলটাও দেখতে পেল। ফুলগুলো হাতে নিয়ে ঘ্রাণ শুকে প্রাণ ভরে ফুলের সুবাস নিয়ে, বাহ, ফুলগুলো তো বেশ টাটকা। প্রাণ ভরে ফুলের সুবাস নিল। তারপর ফাইলটা খুলে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ফাইলটা দেখে আদ্রিতা একটু চমকে উঠল। প্রতিটা ডিজাইনই কিছুটা পরিবর্তন করা, যার কারণে ডিজাইনগুলো আরো বেশি গর্জিয়াস লাগছে তার কাছে। আরো কিছু ইউনিক ডিজাইন করে রেখেছে। ইস, অনেক সাহেবকে শুধু শুধু কত কি বললাম। পাগলটা এত সুন্দর করে ফাইলটা রেডি করতে পারবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছেলেটাকে যতটা অসহ্য ভাবি, আসলে ঠিক ততটা খারাপ সে নয়। আদ্রিতা মনে মনে এসব বলতে লাগলো। অনেককে একটা ফোন করা উচিত। অনেকের ডেস্কে ফোন করে ও অনেককে পেল না আদ্রিতা। অনেকের জন্য আদ্রিতার মনটাও একটু বিষণ্ণ হয়ে গেল। কেন যে ওকে চলে যেতে বললাম, সব দোষ হচ্ছে আমার বাবার। মেয়েকে আদর দিতে দিতে একদম দজ্জাল বানিয়ে ফেলেছে। কোনোদিন একটু শাসনও করেনি, অল্পতেই মেজাজ গরম করে ফেলি। আদ্রিতা নিজের সাথে নিজেই যেন কথা বলে যাচ্ছে।
আদ্রিতা হাতের ফাইলটা নিয়ে জিএম স্যারের অফিস রুমের দিকে পা বাড়ালো। জিএম স্যারের রুম থেকে একটা অস্পষ্ট গান ভেসে এলো। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, ওগো সে কি মোর অপরাধ। পিছন থেকে আদ্রিতা। জি, অপরাধ সুন্দর হলেই চেয়ে থাকতে হয় না, সে তো অন্য কারো হতে পারে। আপনার কি কোনো লজ্জা শরম নেই? সকাল সকাল কতগুলি কথা শুনাইলাম, কোথায় একটু মন খারাপ করে বসে থাকবে তা না, সে দিব্যি মনের সুখে গান গাইছে। যেমন আপনি তেমনই জিএম স্যার, দুজনেই বাঁধিয়ে রাখার মতো। যান গিয়ে রেডি করুন, যান গিয়ে কাজ করুন। আর হ্যাঁ, ধন্যবাদ ফাইলটা রেডি করার জন্য, আর একটা ধন্যবাদ ফুলগুলোর জন্য। ম্যাম আর বললেন না পরে যাব প্রেমে? মানে? ম্যাডাম, ফুলের প্রেমে পড়ার কথা বলছিলাম। অসহ্য জানতো আপনি। অনেক যেতে যেতে বলল, তুমি সুন্দর তাই চেয়ে থাকি। জিএম স্যার এবং আদ্রিতা দুজনেই হালকা করে হেসে উঠল। পাগল একটা ছেলে। ছেলেটা পাগল না, খুব ভদ্র, নিষ্পাপ এবং সাদামাটা একজন সৎ যুবক। আদ্রিতা মুখ ভেঙচে বলল, জি স্যার, এখন দয়া করে ফাইলটা একটু দেখবেন। এদিকে অনেক গুনগুন করতে করতে তার ডেস্কে গিয়ে বসলো। কি অনেক সাহেব, মনে রং লাগছে বুঝে? না না সুমন ভাই, বস পটানোর মন্ত্র পেয়ে গেছি। পাশে আরেক কলিগ ফারজানা বলে উঠল, অনেক ভাই, গাধা পটানোর মন্ত্র জানলে বইলেন। আপু গাধাকে পিটিয়ে ঘোড়া বানিয়ে ফেলুন। এই কথা শুনে সবাই খিলখিল করে হেসে উঠল। আরেক কলিগ, বছর জারিখেও আপনি কি আনন্দে দিন কাটাচ্ছেন, সত্যি ভাই আপনি অসাধারণ। এই প্রথম আদ্রিতা ম্যাম ওকে ধন্যবাদ জানালো। অনেকের মনটা যেন আজ একটু বেশি খুশি। আবার টেবিল চাপড়িয়ে গান শুরু করলো। হয় চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। তখনই আদ্রিতা ডেকে উঠল, অনিক সাহেব। জি ম্যাম। চলুন আমার সাথে। ম্যাম কোথায় যাব? কোম্পানির ফ্যাক্টরিতে। কি ব্যাপার অনিক সাহেব, এত চুপচাপ কেন? কি আর করার ম্যাম, গাড়ির গ্লাস বন্ধ, কোনো গান বাজনাও নেই, তাই ভালো লাগছে না। এখন যদি গাড়ির গ্লাস খুলে আকাশপানে চেয়ে থেকে একটু গান শুনতে পারতাম। ড্রাইভার সাহেব, গ্লাসটা খুলে দিন না। অনেক মাথাটা একটু বের করে একটা গান ধরলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, ডুবতে রাজি আছে আমি, ডুবতে রাজি আছি। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে রেখো না আর, বেদনার কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি। ধুলো জমা এই শহরে আদ্রিতা কখনই এভাবে গাড়ির গ্লাস খুলে জার্নি করে না। অনেকের গান যেন আজ তাকে খুব মুগ্ধ করেছে। আদ্রিতাও মাথা একটু বাহির করে আকাশ দেখার চেষ্টা করছে। আর অনেকের রবীন্দ্রসঙ্গীত শুনে হারিয়ে যাচ্ছে তার ফেলে আসা সেই শৈশব জীবনে। কর্মময়ী জীবন ছাড়াও যে আরো একটা জীবন আছে, সেটাও ভুলেই গিয়েছিল আদ্রিতা। অনেকের গলাটা বেশ মিষ্টি, আদ্রিতার মনটাও আজ খুব ফুরফুরে। এটা শুধুই অনেকের কারণে, তবে অনেককে সে এসব জানাতে চায় না, কারণ এটা জানলে অনেকের পাগলামি আরো বেড়ে যাবে। অনেকের দিনগুলো খুব ভালোই কাটছে এখন। অফিসের সব কলিগদের কাছে সে প্রিয় মুখ। তবে তার আদ্রিতা ম্যাম এখনো নিয়মিত তাকে পান থেকে চুন খসলেই ঝাড়ির উপর রাখে। তবে আদ্রিতার কাছে অনেক এই কয়েকদিনেই তার খুব ভরসার পাত্র হয়ে উঠেছে। অনেক অফিসে ঢুকেই তার কলিগকে, কি ফারজান আপু, আপনার গাধাটা কি ঘোড়া হলো? না রে ভাই, গাধাকে যতই পেটাই কোনো লাভ নেই। আপনাকে ম্যাম খোঁজ করছিল, জানকে দেখা করে আসুন। আরে ম্যাম তো আমার খোঁজ করবেই, আমাকে ছাড়া কি ম্যাডামের চলে নাকি? আমি আসার পর ম্যাম তো কোনো কাজই করে না, শুধু আমাকে ঝাড়ি মারা ছাড়া। এদিকে ফারজানা অনেককে চোখের ইশারায় কিছু বোঝাতে চাইছে, কিন্তু অনেক সেদিকে পাত্তা না দিয়ে শুধু বলে যাচ্ছে। হঠাৎ অনেকের নাকে ম্যাডামের পারফিউমের ঘ্রাণ ভেসে এলো। অনেক পিছিয়ে ঘাড় ঘুরিয়ে দেখলো ম্যাম হনহন করে তার অফিস কক্ষে প্রবেশ করলো। সাথে সাথে অনেক জিভে কামড় বসিয়ে, খাইছে আমারে, আমি শেষ, আজ কপালে দুর্গতি আছে আমার। ম্যাম আসবো? আপনাকে কি আমি ডেকেছি? সরি ম্যাডাম,
ম্যাডাম আমি কান ধরে উঠবস করি। আদিত্য একটু নরম সুরে বলল, আসুন মনিক সাহেব, এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। ভুলে যাবেন না আমি আপনার সিনিয়র। জি ম্যাডাম। ম্যাডাম আপনার কি খুব মন খারাপ? কেন, দেখি কি মনে হচ্ছে? ম্যাডাম আপনি যা সুন্দর, আপনার মন খারাপ থাকলে বোঝা মুশকিল, তবে আপনার চোখে মুখে একটা চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি। বাহ, আপনার তো দেখছি অনেক ট্যালেন্ট। ম্যাডামের প্রশংসায় অনেক একটু ভাব নিল। অনেক সাহেব চলুন জিএম স্যারের রুমে যাব। কি ব্যাপার, দুজনে একসাথে? স্যার আমার কি চায়না যেতেই হবে? হ্যাঁ অবশ্যই যেতে হবে, সেই সাথে অনেক কেউ। স্যার আমিও ম্যামের সাথে যাব। হ্যাঁ বেশি দিন কিন্তু সময় নেই, তোমাদের প্রয়োজনীয় সবকিছুই প্যাকিং করে নাও। আদ্রিতা কিছু বলতে যাবে, তখনই জিএম স্যার, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আদ্রিতা বিরক্তি ভাব নিয়ে স্যারের রুম থেকে বের হয়ে বলতে লাগলো, বস মানে বজ্জাতের হাড্ডি, জুনিয়রদের ইচ্ছের কোনো মূল্যই দিতে জানে না, শুধুই হুকুম। অনেক একটু মুচকি হেসে বলল, জি ম্যাম, একদম আমার মনের মতো একটা কথা বলেছেন। বস মানেই দজ্জাল। না ম্যাম, কিছু বলিনি তো, বলেছি দরজার ভিতরে গিয়ে কথা বলি। হে আল্লাহ, খুব বাঁচা বেঁচে গেছি। ম্যাডাম আমরা কি চায়না ঘুরতে যাব? ম্যাম আরেকটা কথা বলি। ম্যাডামের অনুমতি না নিয়ে অনেক বলতে থাকে, ম্যাম আমরা যতদিন চায়না থাকবো ততদিন প্লিজ আমার সাথে একটু বন্ধুসুলভ ব্যবহার করেন। জানেন তো আমি একটু বেশি কথা বলি, সেখানে তো আপনি ছাড়া আর কাউকে পাবো না। ওখানে তো সব চাইনিজ, শুধুই চুংচাং করে কথা বলবে, কিছুই বুঝবো না। আচ্ছা অনিক সাহেব, আমি কি খুব খারাপ ব্যবহার করি আপনার সাথে? না না ম্যাম, আপনি তো খুবই ভালো, তবে মাঝে মাঝে। এটা বলে চুপ হয়ে গেল অনেক। ঠিক আছে, আপনি এখন কাজ করুন, এ নিয়ে পরে কথা হবে। আদ্রিতা জিএম স্যারের রুমে গিয়ে দরজা লক করে দিয়ে, তুমি কি শুরু করেছো? যার তার সাথে আমাকে বিদেশের মতো একটা জায়গায় একা পাঠিয়ে দিবে? তুমি যখন যা চাইবে তাই হবে নাকি? তুমি কি ভুলে গেছো আমি এই অফিসের জেনারেল ম্যানেজার? না, আমি কিছু ভুলিনি, কিন্তু আমি এখন আমার বাবার সাথে কথা বলছি। তুমি তো ভালো করে জানো আমি ছেলেদের সহ্য করতে পারি না। জানো এর জন্য আমার এই দেশে কোনো ছেলে বন্ধুও নেই। মারে, তোর কি মনে আছে তোর সেই নিখিল আঙ্কেল এবং তার বাবা মাস্টার মশাইয়ের কথা? হ্যাঁ বাবা, মনে আছে। তুমি ছোট, শুধু তাদের গল্প শোনাতে আমাকে। তুমি তাদের বাড়িতে থেকে লেখাপড়া শিখেছিলে, এমনকি তাদের জমি বিক্রয় করে তারা তোমাকে বিদেশে পাঠায় লেখাপড়ার জন্য, যাদের তুমি আজও খুঁজে বেড়াও। হ্যাঁ রে মা, তবে এখন আর খুঁজি না, কারণ আমি তাদের খুঁজে পেয়েছি। এই অনেক হচ্ছে নিখিলের একমাত্র সন্তান। অনেকের জাতীয় পরিচয়পত্র এবং অনেকের ফোনে তার মায়ের ছবি দেখে ওকে চিনতে পেরেছি। তবে অনেক এ বিষয়ে কিছুই জানে না, আর তুই ওকে কিছু বলিস না মা। অনেকদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ ওদের জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি। অনেক আর তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে, আমি সেটা পূরণ করতে চাই। কথাগুলো বলতে বলতে তার চোখে জল চলে এলো। বাবার ভেজা চোখের দিকে তাকিয়ে আদ্রিতা কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বাবাকে সান্ত্বনা দিয়ে, ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আদ্রিতা নিজের চেয়ারে বসে ভাবছে, সেই ছোটবেলায় আদ্রিতার মা মারা যান। তারপর থেকে বাবাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই সে নিজেও চায় না তার বাবাকে কোনো রকম কষ্ট দিতে। কিছুক্ষণ পর অনেক ম্যাডামের রুমে ঢুকে, ম্যাম কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? স্যার আবার কিছু বলেছেন নাকি আপনাকে? আরে না, হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ছে তো, তাই একটু। ম্যাম লাঞ্চ করবেন না? খেতে ইচ্ছে করছে না আজ। ম্যাডামের যেমন খুবই খারাপ অনেক বেশ ভালোই বুঝতে পারলো। খেতে ইচ্ছে করছে না আজ? তাহলে এখন আমার কি হবে? কেন, আপনার আবার কি হলো? জানেন ম্যাম,
কাল রাতে আমি স্বপ্ন দেখেছিলাম আমি আর আপনি একসাথে বসে লাঞ্চ করছি। ভাবলাম আপনি আমাকে আজকে লাঞ্চ করাবেন, তাই আমি ক্যান্টিনেও খাবার খেতে যাইনি। এখন তো আমাকেও আপনার সাথে না খেয়ে থাকতে হবে। হায় রে আমার ফাটা কপাল, বাস্তবে তো কোনো কিছু পূরণ করতে পারি না, স্বপ্নেও পূরণ হয় না। অনেকের কথায় আদ্রিতার কেমন জানি এক মায়া অনুভব হলো তার। অনেক সাহেব চলুন, আজকে আপনার পছন্দের খাবার এবং পছন্দের রেস্টুরেন্টে খাবো। আদ্রিতা নিজেই গাড়ি ড্রাইভ করতে করতে। অনেক সাহেব কোথায় আপনার রেস্টুরেন্ট? এই তো ম্যাম, আর একটু সামনে গিয়ে বাইরে পার্ক করুন। ম্যাম 1500 টাকা দিন আমাকে। দ্বিতীয় ব্যাগ থেকে টাকা বের করে অনেকের হাতে তুলে দিল। কি ব্যাপার অনেক সাহেব, আমাকে নেবেন না? অনেক একটু হাসি দিয়ে। জি না ম্যাম, আপনি গাড়িতেই বসুন। সত্যি একটা অসহ্য ছেলে, একটা মেয়ে মানুষকে একা ফেলে কেউ এইভাবে একা একা করে খেতে পারে? নিহাত বাবার চিন্তা করে ওর সাথে একটু বন্ধুসুলভ আচরণ করতেছি, এই তো দেখছি আশকারা পেয়ে একেবারে মাথায় উঠে বসেছে। ম্যাম দরজাটা একটু খুলুন, হাত ব্যথা হয়ে গেল তো। আরে অনেক সাহেব, আপনার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এত পার্সেল কেন? পাশে এমন সুন্দর ম্যাডাম থাকলে যে কেউ পাগল হয়ে যাবে, আর আমি তো। থামলেন কেন? শেষ করুন, কি বলতে চেয়েছিলেন? না ম্যাম, কিছু না। আমি তো অনেক আগেই শুধু পাগল না, আপনার প্রেমেও পড়ে গেছি, শুধু আপনাকে বোঝাতে পারছি না। এদিকে আদ্রিতা মনে মনে ভাবছে, ছেলেদের এই একটা খারাপ স্বভাব, সুযোগ পেলেই তাদের ফ্লার্টিং শুরু হয়ে যায়। সিনিয়র জুনিয়রের ব্যবধানও বুঝতে চায় না। অনেক ম্যাডামকে রাস্তা দেখে এক পার্কের পাশে গাড়ি পার্কিং করে পার্কের ভিতরে একটু ফাঁকা জায়গা দেখে ম্যামকে বসালো। অনেকের হাতে থাকা পার্সেলগুলো ম্যাডামের পাশে রেখে কোথাও যেন হাওয়া হয়ে গেল সে। আদ্রিতা পার্কের চারিপাশটা তাকিয়ে দেখছে। পার্কটা একদম নিরিবিলি, হালকা কিছু মানুষ পার্কের আশেপাশে ঘোরাফেরা করছে। এদিকে অনেক যে কোথায় গেল, ফিরছে না এখনো। কে জানে ওর মনে কি আছে। পুরুষ মানুষকে এমনিতে বিশ্বাস করতে পারে না। ইদানিং অনেক সাহেব ও তার দিকে কেমন যেন অন্য চোখে তাকায়। তবে তার মনে হয় না অনেক সাহেব মানুষ হিসাবে খারাপ, শুধু একটু বেশি কথা বলে। আদ্রিতা নিজে নিজে বকবক করতে লাগলো। ঠিক তখনই অনেক আদ্রিতার সামনে এসে হাজির, সাথে কয়েকজন বাচ্চা ছেলে মেয়ে। ওদের দেখে মনে হচ্ছে ওরা এই শহরের ফুটপাতেই থাকে। কেউ ফুল বা কেউ কাগজ কুড়িয়ে যা পায় তা দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। আদ্রিতা ওদের মায়া ভরা নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থেকে ভাবছে, কি অভাগা ওরা। অনেক আদ্রিতার সাথে সব বাচ্চাদের পরিচয় করিয়ে দিল। ম্যাম ওরা সবাই আমার বন্ধু। আদ্রিতা একটু হেসে পড়ল। আজ আমিও কিন্তু তোমাদের নতুন বন্ধু। বাচ্চারা সবাই আদ্রিতার কথাই হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তাদের বন্ধুত্বের সম্মান জানালো। আদ্রিতা কখনোই এরকম পরিবেশে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে ওদের সাথে খাবে, এটা কখনো কল্পনা করেনি। তবে আদ্রিতার আজকের খাবারটা যেন ওর কাছে অমৃত মনে হলো। বাচ্চাদের সাথে আরো অনেকটা সময় পার করলো আদ্রিতা তেমন একটা হাসি খুশি থাকে না, তবে আজ এখানে এসে ওর মনে খুশির বান ডেকেছে। অনেক মায়া ভরা দৃষ্টি নিয়ে দেখতে লাগলো আদ্রিতার সেই হাসি উজ্জ্বল মুখখানি। তখনই আদ্রিতার সাথে অনেকের চোখাচোখি হলো। আদ্রিতা ভুরু কুঁচকে তাকিয়ে থাকার কারণ জানতে চাইল। অনেক একটু মুচকি হেসে, চলুন ম্যাম এবার অফিসে যাওয়া যাক। তারপর দুজনে বাচ্চাদের সাথে বিদায় নিয়ে গাড়িতে উঠলো। আদ্রিতা অনেককেও ধন্যবাদ জানালো এমন সুন্দর একটা লাঞ্চের জন্য। আদ্রিতা গাড়ি চালাচ্ছে আর মনে মনে অনেককে নিয়ে ভেবে চলেছে। বাবা ঠিকই বলেছে, সত্যি অনেক সাহেব খুব ভালো মনের মানুষ। ও এমন কিছু একটা করে মনের ভেতরে যতই কষ্ট থাকুক না কেন, এক নিমেষে অনেক সাহেব সেখানে আনন্দ স্থাপন করে দিবে। যেমন আমার মনটা আজ পুরো খুশিতে ভরিয়ে দিয়েছে অনেক। ম্যাম আসবো? প্লিজ আসুন। ব্যাপার কি অনেক সাহেব, আপনাকে বেশ স্মার্ট লাগছে আজ। কি প্রেমে টেমে পড়েছেন নাকি কারো? ম্যাম প্রেমেতে আমি সেই কবে থেকেই পড়ে আছি আমি, কিন্তু সে কি আমার প্রেমে ধরা দিবে? কথাটা বলে অনেক গান শুরু করলো।
প্রেমে পড়েছে, মন প্রেমে পড়েছে। অসাধারণ এক সুন্দরীর প্রেমে এই মনটা ডুবেছে। আরে থামুন থামুন, এত রোমান্টিকতা আমাকে দেখিয়ে লাভ নেই। আপনি বরং তার কাছে যান, আপনি যার প্রেমে পড়েছেন। ম্যাম, আমি তো ঠিক জায়গাতে এসেছি। আমার এই মন যে আপনার প্রেমে ডুবেছে। অনিক সাহেব, কি এত ভাবছেন? ম্যাডাম, আপনাকে। কথাটা বলেই অনেক জিভে কামড় দিল। আদ্রিতা বলল, কি বললেন? ভাবছি আপনাকে নিয়ে চাইনা কিছু শপিং করব, বিশেষ করে আপনার ব্যবহার করা সেই পারফিউমটা কিনতে চাই। ও আচ্ছা। হে আল্লাহ, বারবার আমাকে এই দজ্জাল ম্যাডামের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। অনিক সাহেব, চলুন একটু শপিং করে আসি। আমার সাথে শপিং এ যেতে কোনো অসুবিধা নেই তো? নাকি আপনার গার্লফ্রেন্ড জানলে সমস্যা হবে? কি যে বলেন না ম্যাম আপনি, আমি তো আপনার সাথে নরকে যেতেও রাজি। আর গার্লফ্রেন্ডের কথা বলছেন, আমি তো সারাদিন তার সাথেই থাকি। এই রে ম্যাডাম, আবার কিছু বুঝে গেল না তো? আদ্রিতা অনিকের দিকে সন্দেহের দৃষ্টিতে বলল, কি ব্যাপার অনিক সাহেব? আমি আপনাকে কিছু বললেই আপনি আমাকে ইঙ্গিত করে কেন বলেন? অনিক সাহেব, এটা কিন্তু খুবই খারাপ স্বভাব। কি করব ম্যাম, আপনার ওই কাজল কালো আরতিতে যে আমার ভবিষ্যতের আলো খুঁজে পাই। অনিক সাহেব, আমার চোখে কোনো আলো নেই, যা আছে তা শুধুই অন্ধকার। আদ্রিতার কথাই অনেক বুঝতে পারলো আদ্রিতার জীবনে হয়তো কোনো খারাপ অতীত ছিল, তাই তো কথাগুলো বলার সময় আদ্রিতার হাসি মাখা মুখটা কেমন বাংলায় পাঁচ হয়ে গেছে। অনেক আবার দুষ্টুমির চলে আদ্রিতার চোখে চোখ রেখে গেয়ে উঠল, তোমার চোখে আমি আমার মরণ দেখেছি। আদ্রিতা একটু হেসেই বলল, আপনি না সত্যি একটা অসহ্য। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই অসহ্য মানুষটিকে আপনি বন্ধু ভেবে ঠিকই সহ্য করেন। হয়েছে হয়েছে, আর বকবক করতে হবে না, এবার চলুন তো। তারপর দুজনেই এটা সেটা কিনতে লাগলো। ম্যাম, আপনি তো একটা শাড়িও কিনলেন না। আপনি কি জানেন আপনাকে শাড়ি পরলে আরো অনেক সুন্দর লাগবে? চলেন না ম্যাম, আপনার জন্য একটা শাড়ি কিনি, সাথে আমার মায়ের জন্য একটা কেনা হবে। আদ্রিতা একটু বোকা হাসি দিয়ে অনিকের দিকে তাকিয়ে বলল, আমি যে কোনোদিনও শাড়ি পরিনি, তাছাড়া আমি শাড়ি পরতেও পারি না। তাতে কি, আমি আপনাকে শাড়ি পরিয়ে দিব। কথাটা বলেই অনেক জিভে কামড় দিয়ে কানে হাত ধরে, সরি ম্যাম। আপনি না শুধু অসহ্য না, অসভ্যও বটে। সত্যি ম্যাম, আমি বুঝতেই পারিনি। ঠিক আছে, বন্ধু ভেবে এবারের মতো ক্ষমা করে দিলাম, মনে থাকে যেন। আদ্রিতার ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেকের জোড়াজড়িতে তার জন্য একটা অনেকের পছন্দের শাড়ি কিনতে হলো। আর একটা শাড়ি কিনলো অনেকের মায়ের জন্য। আন্টিকে বলবেন আমার তো মা নেই, উনি যদি শাড়িটা পরেন আমি খুব খুশি হব। তারপর দুজনে হালকা কিছু খেয়ে যে যার বাসায় ফিরে গেলেন। অনেক বাসায় গিয়ে মাকে জড়িয়ে ধরে, কি ব্যাপার, আমার ছেলের আজ এত আদর কেন? কেন মা, আমি বুঝি তোমায় আদর করি না? এত ফনিতা বাদ দিয়ে বলতো, তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন? আর তোর হাতে এটা কি? আমার ম্যাডাম তোমাকে একটা শাড়ি উপহার দিয়েছে এবং বলেছে তোমাকে পরতে। দেখেছিস, আমি বলেছিলাম না তোকে, যাদের বাহিরটা শক্ত পাথরের মতো হয় তাদের মনটা ঠিক ততটা নরম থাকে। মা, তুমি ঠিকই বলেছো। ম্যামের মনটা সত্যি খুব নরম এবং খুব ভালো মনের মানুষ ছে। মায়েরা সর্বদা সত্যি কথাই বলে, বুঝলি গাধা? জানো মা, ম্যাডামের না মা নেই, তাই ভাবছি আমি ম্যাডামকে বিয়ে করে তোমাকে ম্যামের শাশুড়ি বানাবো, যাতে তার মায়ের অভাবটা পূরণ করতে পারি। ওরে দুষ্ট ছেলে, ম্যামকে বিয়ে করার ফোন দি এখনো তোর মন থেকে চায়নি। শোন, বাবা মা মরা মেয়ে, তুই ওকে বেশি বিরক্ত করিস না আবার। তোমার ছেলের বউকে তোমার ছেলে বিরক্ত করবে না তো কে করবে শুনি? এই কথা বলে অনেক দৌড়ে তার রুমে চলে যায়। আজ অফিসে খুব কাজের চাপ ছিল অনেকের, মাত্র 2 দিন বাকি ওদের চায়না যাওয়ার, তাই অফিসের কাজগুলো গুছিয়ে নিচ্ছে ওরা। এদিকে অফিস কলিগ সুমন সাহেব ম্যাডামের রুম থেকে বের হয়ে অনেকের সামনে এসে, অনিক সাহেব, আপনি তো দেখছি সত্যি সত্যি ম্যাম পড়ানোর মন্ত্র পেয়ে গেছেন। আজকাল ম্যাডাম তো আপনাকে ছাড়া আর কারোর উপরেই ভরসা করতে পারেন না। জান, ম্যাডাম আপনাকে ডেকেছে। অনেক নিজের চেয়ার থেকে উঠে ম্যামের রুমে প্রবেশ করলো। অনেক আদ্রিতার দিকে আর চোখে তাকিয়ে, আমি যদি জানতাম না আমার সুন্দরী ম্যামটা আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে, তাহলে সব কাজ ফেলে
সকাল থেকে এখানেই বসে থাকতাম। ম্যাম তাড়াতাড়ি দেখে নিন আমাকে, আজ আমার অনেক কাজ আছে, বারবার কিন্তু আসতে পারবো না। আদ্রিতাও ভুরু কুঁচকে অনেককে বলল, আমার ঠেকা পড়েছে, কত আপনাকে দেখার জন্য এসেছেন নায়ক সালমান খান তার রূপ দেখাতে। এই নিন ফাইলগুলো 2 দিনের ভেতরে রেডি করে জিএম স্যারের কাছে দিয়ে যাবেন। আপনার সাথে আমার এয়ারপোর্টে দেখা হবে, আমি 2 দিন অফিসে আসবো না। ম্যাম এই 2 দিন আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? এমন ভাবে বলছেন যেন আমি আপনার প্রেমিকা, যে আমাকে ছাড়া আপনার চলেই না। তারপর চোখগুলো বড় বড় করে বলল, এক কাজ করুন, আমার একটা ছবি তুলে রাখুন, তারপর সারা দিন বসে বসে আমার ছবি দেখবেন। অসহ্য। আদ্রিতা অনেককে আর কিছু বলার সুযোগ না দিয়ে অফিস থেকে বাইর হয়ে গেল। তার ঠিক 2 দিন পর চায়নার উদ্দেশ্যে তারা বিমানে উঠল। সেখান থেকে কোম্পানি রিজার্ভ করা এক 5 তারকা হোটেলে গিয়ে উঠল। কিছুক্ষণ পর আদ্রিতা অনেককে তার রুমে আসতে বলল। অনেক ম্যাডামের রুমে ঢুকে বড় বড় চোখে হাঁ করে তাকিয়ে আছে। ম্যাডাম শুধুমাত্র একটি টি শার্ট আর 3/4 একটা টাইট প্যান্ট পরে বেডে শুয়ে আছে। এমন হা করে তাকিয়েছেন কেন? জীবনে মেয়ে মানুষ দেখেননি? দেখেছি, তবে কাছ থেকে। এত সুন্দর মেয়ে মানুষ কখনোই দেখিনি। সাধারণ পোশাকেও আপনাকে কি অসাধারণ লাগছে ম্যাডাম। অনেক সাহেব, আপনি কি নিয়ে আর পারা গেল না? সুযোগ পেলেই আপনার ফ্লার্টিং করা শুরু করে দেন। এই কয়েকটা দিন কি করে যে কাটাবো আপনার সাথে। কেন ম্যাডাম, ভালোবেসে? ইস, বলার শখ কত। শোনেন, যতক্ষণ আমরা ট্রেনিং এ থাকবো ততক্ষণ আমি আপনার শুধুই বস। ট্রেনিং শেষে যে সময়টুকু থাকবে তখন আমরা শুধুই দুজনের ভালো বন্ধু, অন্য কিছু নয়। মনে থাকবে তো? জি ম্যাম, মনে থাকবে। তাহলে দয়া করে আপনি এখন আসতে পারেন। ম্যাম, এখন তো আমরা বন্ধু। তো ম্যাম, আমি আর একটু আপনার রুমে থাকি। কেন, কি করবেন এখানে থেকে? ম্যাম, আপনাকে 2 চোখ ভরে দেখব। এতক্ষণ কি আপনার চোখ বন্ধ ছিল? আপনি না সত্যি একটা অসহ্য। অনেক ম্যাডামের কথাই কোনো উত্তর না দিয়ে 2 চোখ ভরে ম্যাডামকে দেখতে লাগলো। অনেক তার ম্যামকে যতই দেখে ততই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে, আর ম্যামকে নিয়ে হারিয়ে যায় তার ভালোবাসার স্বপ্নের দেশে। আদ্রিতা একটু উচ্চ স্বরে বলে উঠল, কি হলো? দেখা শেষ হয়নি? এখন আপনার রুমে যান, আমি একটু ঘুমাবো। ম্যাডামের কথাই অনেকের হুঁশ ফিরে ম্যামকে বিদায় জানিয়ে তার রুমে চলে আসে। আদ্রিতা শুয়ে শুয়ে অনেকের কথাই ভাবতে লাগলো। অনেকের আচরণে সে ভালো করেই বুঝতে পারলো অনেক যে তাকে ভালোবাসে। আদ্রিতা প্রথম থেকে বুঝতে পেরেছিল অনেকের ব্যাপারটা, তাই তো অনেককে সে বারবার সাবধান করে দেয়। আদ্রিতা ভেবেছিল অনেককে একদিন ভালো করে বুঝিয়ে বলবে ব্যাপারটা, যাতে অনেক তার দিকে ভালোবাসার নজরে না তাকায়। কিন্তু অনেক তার মনের কথাগুলো আদ্রিতাকে আকার ইঙ্গিতে বোঝাতে চাইল। এখনো আদ্রিতাকে সে সামনাসামনি প্রেমের প্রস্তাব দেয়নি, তাই আদ্রিতা চিন্তা করলো অনেকের সাথে এর সময়ে আরো ঘনিষ্ঠ হয়ে তার মনের কথাগুলো বের করতে হবে, তারপর অনেককে সাবধান করে দিবে। এসব ভাবতে ভাবতে আদ্রিতা ঘুমিয়ে পড়লেন। দরজায় ঠকঠক শব্দে আদ্রিতার ঘুম ভাগলো। কোনো রকমে চোখ খুলে দরজা খুলে দিল আদ্রিতা। ম্যাম, আর কত ঘুমাবেন? চলুন বাহিরটা একটু ঘুরে আসি। ঠিক আছে, আপনি আপনার রুমে গিয়ে বসুন, আমি রেডি হয়ে আসছি। ম্যাম, আমি এখানেই বসি, আপনি রেডি হয়ে নিন। শখ কত। এই বলে অনেকের রুম থেকে বের করে নিজে তৈরি হতে লাগলো। এদিকে অনেক দরজার পাশে দাঁড়িয়ে, যা বাবা, একটু দেখতেও দিল না ভালো করে। কি কিপটা, আমি দেখলে যেন তার সৌন্দর্যতায় ভাটা পড়ে যাবে। আজ অনেকদের কোনো ট্রেনিং নেই, আর মাত্র একদিনের ট্রেনিং আছে, সেটাও আগামীকাল। দুজনই বেশ ধকল গেছে এই কয়েকদিন। সারাদিন ট্রেনিং, আর ট্রেনিং শেষে বেজিং এর শহরটা ঘুরে বেরিয়েছে তারা। অনেক আজ কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। হঠাৎ দরজায় খটখট শব্দে ঘুম ভাঙলো তার। কোনো রকমে হাঁটতে হাঁটতে দরজা খুলে সে। এদিকে আদ্রিতা অনেককে কিছু বলতে যাবে, ঠিক তখনই নিজের হাত দিয়ে চোখ ঢেকে নিল সে। অনেক ঘুমো ঘুমো চোখে
কি হলো ম্যাম, আপনি নতুন বউর মতো করে চোখ ঢেকে রেখেছেন কেন? আজিতা চোখ না খুলে একটু তুতে। আপনি আগে নিজেকে সামলান। ম্যাডামের কথায় অনেক নিজের দিকে ভালো করে তাকিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। অনেক ভুলে গিয়েছিল সে শুধুমাত্র একটা শর্ট প্যান্ট পরে ঘুমিয়েছিল। কোনো রকমে ওয়াশরুম থেকে মাথা বের করে লজ্জা মাখা মুখে, ম্যাম প্যান্টটা একটু দিবেন? আজিতা কিছুটা লজ্জা এবং একটু মুচকি এসে অন্যদিকে ঘুরে তাকিয়ে অনেককে প্যান্ট দিল। অনেক ওয়াশরুম থেকে বের হয়ে একটা বোকা মার্কা হাসি দিয়ে, সরি ম্যাডাম। আজিতা আবারও হাসি দিয়ে বলল, নেক্সট একটু সাবধানে থাকবেন, ভুলে যাবেন না আমি আপনার বন্ধু হলেও আমার আরেকটা পরিচয় হলো আমি একজন নারী। অনেক মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, যত দোষ সব পুরুষ মানুষের, আর নিজে যে আমার সামনে একটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসে থাকে সেটা কিছু না। আর সেই মেয়েটা আবার যদি হয় সেই পুরুষের পছন্দের কেউ, তখন যে নিজেকে কি কষ্টে কন্ট্রোল করি সেটা একটা পুরুষ মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। অনেক সাহেব, কি এত মনে মনে বিড়বিড় করছেন? আবার আমাকে গালি টেলে দিচ্ছেন না তো? কি যে বলেন না ম্যাম, আপনার মুখের দিকে তাকালে কেউ গালি দিতেই পারবে না, তবে অন্য কিছু করার ইচ্ছে হতে পারে। আজিতা ভুল কুচকে জিজ্ঞেস করলো, কি ইচ্ছে? অনেক মনে মনে বলল, চুমু দিতে। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, চলুন না একটু বৃষ্টিতে ভিজে আসি। জি না ম্যাম, আমি ভিজবো না, কারণ বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর চলে আসে। ঠিক আছে, আপনার ভিজতে হবে না, আমার সাথে ছাদে চলুন, আমি ভিজবো, আপনি দাঁড়িয়ে থাকবেন। অনেক হয়েছে ম্যাম, এবার চলে আসুন, না হলে জ্বর চলে আসতে পারে। আজিতা অনেকের কথায় পাত্তা না দিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। অনেক কিছুটা বাধ্য হয়ে আজিতার হাত ধরে টেনে তাকে রুমে নিয়ে আসলো। ম্যাম আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন, লাঞ্চ করতে যেতে হবে। ঠিক আছে, আপনি রুমে গিয়ে বসুন, আমি চেঞ্জ করে আসতেছি। অনেক আজিতার রুমে ঢুকিতে যাবে, তখনই আজিতা, আরে আরে কোথায় যাচ্ছেন আপনি? ম্যাম আপনি তো বসতে বললেন আমাকে। গাধা কোথাকার, আপনি আপনার রুমে গিয়ে বসুন। অনেক নিজের রুমে না গিয়ে ম্যাডামের দরজার আশেপাশে হাঁটাহাঁটি করতে লাগলো, দরজা একটু টোকা মেরে। কি হলো ম্যাম, এখনো হয়নি আপনার? আজিতা দরজা খুলে, হ্যাঁ চলুন লাঞ্চ করে আসি। দুজনে খাওয়া দাওয়া করে বিকেলে আবার একটু ঘোরাঘুরি করে রাতে খেয়ে যে যার রুমে চলে গেল। অনেক বেডে শুয়ে শুয়ে তার ম্যাডামকে নিয়ে ভালোবাসার স্বপ্ন যান বুঝতে শুরু করলো। এই কয়েকদিনে তারা অনেকটাই ঘনিষ্ঠ হয়ে মেলামেশা করেছে। অনেকের কোনো কথাই আজিতা এখন আর রেগে ওঠে না। অনেক মনে মনে ভাবতে লাগলো, এই সুযোগেই ম্যাডামকে তার মনের কথা প্রকাশ করতে হবে। এদিকে গতকাল বৃষ্টিতে ভিজে আজিতার নাজেহাল অবস্থা, সারাদিন শুধু হাসি কাশির উপরেই ছিল। কোনো রকমে ট্রেনিং শেষ করে হোটেল রুমে গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে সে। অনেকের চোখে আজ যেন ঘুম নেই, চোখ দুটি বন্ধ করলে আজিতার মায়া ভরা মুখখানা ভেসে ওঠে অনেকের দুটি চোখে। অনেক সাথে সাথে বেড থেকে উঠে আজিতার দরজায় ঠকঠক করে টোকা দিতে লাগলো। আজিতা কাঁপতে কাঁপতে দরজা খুলে আবারও বেডে শুতে যাবে, তখনই তার হাতে লেগে পাশে থাকা জলের জগটা তার গায়ে পড়ে, আজিতাকে ভিজিয়ে দিল। এদিকে আজিতা যেন শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই, মনে হচ্ছে এখনই ফ্লোরে পড়ে যাবে সে। অনেক কোনো রকমে আজিতাকে ধরে বেডে শুয়ে দিল। ম্যাডামের শরীর তো রীতিমতো পুড়ে যাচ্ছে, এদিকে ম্যামের জামা কাপড়গুলো অনেকটা ভিজে গেছে। ম্যাডামের এই অবস্থায় অনেক কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে অনেক চাইনিজদের ভাষাও বুঝে না যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবে। ম্যাডামকে বেডে রেখে অনেক দৌড়ে রিসেপশনিস্টের কাছে গিয়ে তারপর ম্যামের কাছে ফিরে আসলো। রিসেপশনিস্টের দেওয়া ওষুধগুলো খুব কষ্টে ম্যামকে খাওয়াতে সফল হলো অনেক। এই অবস্থায় ম্যাডামকে রেখে যাওয়া ঠিক মনে করলো না অনেক, কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। তার নিজের রুমটা লক করে এসে ম্যামের মাথায় জলপট্টি দিতে লাগলো। এদিকে আজিতা জল থরথর করে কাঁপছে, মাঝে মাঝে অনেকের হাতটি নিয়ে তার বুকের কাছে জড়িয়ে রাখছে।
অনেক বারবার খুব সাবধানে তার হাতটি সরিয়ে নিয়ে আসছে। রাতভর ম্যাডামের সেবা করতে করতে অনেক যে কখন ম্যাডামের পাশেই ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। অনেকের সেবায় আদ্রিতা এখন অনেকটাই সুস্থ। কোনো রকমে চোখটা মেলে হাতে মোবাইলটা নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল হয়ে গেছে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠতে যাবে, তখনই খেয়াল করলো তার পেটের উপরে একটি হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঠিক তার ডান পাশে অনেক নাক ডেকে ঘুমাচ্ছে। আদ্রিতা তখন কাল রাতের ঘটনা মনে করার চেষ্টা করলো। কাল রাতে তার খুব জ্বর ছিল এবং রাতে অনেকের ডাকে দরজা খুলেছিল। এর চেয়ে বেশি কিছু আর মনে করতে পারছে না। আদ্রিতা অনেকের হাতটা আস্তে করে তার পেট থেকে সরিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে আদ্রিতা যেন হাজার ভোল্টের একটা শক খেল। সে কাল রাতে যে পোশাক পরা ছিল এখন তার গায়ে সেটি নেই, এমনকি তার অন্তর্বাসগুলো তার দেহ থেকে খুলে ফেলা হয়েছে। নিজের অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর মাথায় ভিতর অনেককে নিয়ে খুব বাজে বাজে চিন্তা আসতে লাগলো তার। ওয়াশরুম থেকে বের হয়ে অনেককে ধাক্কা মেরে ঘুম থেকে উঠে প্রশ্ন করতে লাগলো, কাল রাতে আমার রুমে কে এসেছিল? অনেক ঘুমো ঘুমো চোখে পড়ল। ম্যাম, আর একটু ঘুমিয়ে নেই। আগে আমার প্রশ্নের উত্তর দিন। আমি একাই ছিলাম ম্যাডাম। আদ্রিতা আটকে উঠে। তাহলে আমার পোশাক কে পরিবর্তন করেছে? অনেক ঘুম থেকে উঠে বসে, আদ্রিতার দিকে একটু রহস্যময় হাসি নিয়ে। আমি ছাড়া কে আর খেয়াল রাখবে আপনার? অনেকের রহস্যজনক কথায় বার্তায় আদ্রিতার চোখ মুখ দিয়ে যেন আগুন বের হতে লাগলো। আদ্রিতা যা বোঝায় সে বুঝে নিল, তারপর ঠাস ঠাস করে অনেকের দুগাল লাল করে দিয়ে। আপনাকে খুব ভদ্র মানুষ ভেবেছিলাম আমি, কিন্তু বুঝতে পারিনি আপনার এই সুন্দর চেহারার মাঝেও একটা কুৎসিত চরিত্র আছে। ম্যাডাম শোনেন, আপনি একটা কথা বলবেন না। আপনার মুখে ওই ম্যাডামটা শুনতে চাই না আমি। আসলে ভুলটা আমারই ছিল আপনাকে বিশ্বাস করে, যার জন্য আমাকে এক পুরুষরূপী জানোয়ারের কাছে কলঙ্কিত হতে হলো। এই মুহূর্তে আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আমি আপনার মুখ আর দেখতে চাই না। আপনি আজই দেশে ফিরে যাবেন, আর দেশে গিয়ে রিজাইন লেটার লিখতে ভুলবেন না। অনেকের অনেক কিছুই বলা ছিল আদ্রিতাকে, তবে কথাগুলো সব ভিতরে আটকে রইল। শুধু চোখ দিয়ে অশ্রু জল গড়িয়ে পড়ছিল। অনেক মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে আদ্রিতার রুম থেকে বের হয়ে গেল। এদিকে আদ্রিতার বিছানায় বসে অঝয় কাঁদতে লাগলো। আজ সারাটা দিন রুম থেকে তেমন একটা বের হয়নি আদ্রিতা। শুধু খাবারের সময় খেয়ে এসেছে। অনেকেরও কোনো খোঁজ নেয়নি আজ, আর অনেকও তার রুমে আসেনি। হঠাৎ আদ্রিতার রুমে ঠক ঠক শব্দ হলো। আদ্রিতা নিজে নিজেই বলতে লাগলো, এসেছে জানোয়ারটা, আমার সর্বনাশ করে এখন হয়তো সান্ত্বনা দিতে এসেছে। আদ্রিতা রাগি রাগি ভাব নিয়ে দরজা খুলে দিল। তখনই এক মেয়ে রিসেপশনিস্ট তার রুমে এসে গত রাতে আদ্রিতার ব্যবহার করা ড্রেসগুলো টেবিলের উপর রেখে তার শরীর এখন কেমন আছে জানতে চাইল। রিসেপশনিস্ট কাল রাতের সমস্ত ঘটনা আদ্রিতাকে খুলে বলল। ম্যাম, কাল রাতে জ্বরে যখন আপনার খুব খারাপ অবস্থা, অনেক স্যার আমাকে ডেকে নিয়ে এসে আপনার কাপড় চেঞ্জ করিয়েছে। অনেক স্যার তখন আর একজনকে সাথে নিয়ে আপনার জন্য ওষুধ আনতে গিয়েছিলেন। রিসেপশনিস্টের কথা শুনে আদ্রিতার চোখের কোণে আবারও জল জমতে শুরু করলো। তারপর রুম থেকে বের হয়ে অনেকের রুমের দিকে ছুটলো, কিন্তু অনেকের রুমের দরজা বাইরে থেকে লক করা দেখে আদ্রিতা রিসেপশনে গিয়ে অনেকের খবর জানতে চাইল। ম্যাম, অনেক স্যার তো অনেক আগেই চেক আউট করে চলে গেছেন। এই প্রথম অনেকের জন্য খুব কষ্ট হচ্ছে তার। অশ্রুমাখা চোখ নিয়ে সারাদিন অনেককে নিয়ে ভেবে কাটালো বাকি সময়টুকু। অনেক ছাড়া আদ্রিতার যেন কোনো কিছুই আর ভালো লাগছে না। আজ মনে হচ্ছে অনেক তার জীবনে শুধু একজন কলিগ বা বন্ধু নয়, তার চেয়ে বেশি কিছু ছিল। পরের দিন আদ্রিতাও দেশে ফিরে এলেন। বিনা দোষে ম্যাডামের কাছে অনেক আজ অপরাধী হয়ে অনেক নিজেকে যতই শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই তার মন শান্ত হচ্ছে না। তার চোখ দুটি যেন বিনা মেঘে বৃষ্টিপাত করছে। এদিকে অনেকের মা ছেলের এমন শান্ত স্বভাব দেখে মনে মনে সেও চিন্তিত, কারণ অনেক কখনোই
এমন চুপচাপ থাকার পাত্র নয়। অনেক আজ অফিসে এসেছে তার রিজাইন লেটারটা জমা দিতে। অফিসটা আজ একদমই ফাঁকা ফাঁকা লাগছে, তেমন কোনো স্টাফও চোখে পড়ছে না। অনেক শেষবারের মতো তার ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর অফিস পিয়ন এসে চা দিয়ে গেল। আজ অফিস এমন ফাঁকা কেন? স্যার আপনি জানেন না, আমাদের জিএম স্যার স্ট্রোক করেছেন, এখন হাসপাতালে আছে। অফিসের সবাই তাকে দেখতে গিয়েছে। অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে মানুষটা তাকে চাকরি দিয়েছে, নিজের ছেলের মতো তাকে ভালোবেসেছে, আর সেই মানুষটি হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে। আর ও কিনা তার খবর না নিয়ে নিজের কষ্টে ঘরে কোণে বসে আছে। অনেক রিজাইন লেটারটা ম্যামের টেবিলে রেখে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন। অনেক হাসপাতালে গেটের সামনে যেতেই তার অফিস কলিগদের সাথে দেখা হলো। তারা সবাই এখন অফিসে ফিরে যাচ্ছে। অনেক কলিগদের কাছ থেকে জানতে পারলো স্যার এখন অনেকটাই সুস্থ আছেন। অনেক স্যার রুমে যেতে একটু থমকে দাঁড়ালো আর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার আদ্রিতা ম্যাম, স্যারকে বাবা বলে ডাকছে কেন? তার মানে কি ম্যাম জিএম স্যারের মেয়ে? আমি কি স্যারের সাথে দেখা করব, না ফিরে যাব? কারণ এই সময়ে ম্যাম আমাকে দেখলে তার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। অনেক দূর থেকে যতটুকু পেরেছে স্যারকে দেখে এক হাত দিয়ে নিজের অশ্রু জল মুছে সেখান থেকে ফিরে আসতে যাবে। ঠিক তখনই পিছন থেকে আজিতা অনেকের হাত ধরে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকায়। ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, বিশ্বাস করুন আমি জানতাম না স্যার আপনার বাবা। জানলে কখনোই। পুরো কথাটা শেষ করতে পারলো না অনেক। তার আগে আজিতা তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁপতে লাগলো। আজিতা কাঁপা কাঁপা কণ্ঠে অনেকের কাছে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চাইলেন এবং সত্যটা সে জানতে পেরেছে। অনেককে সে সব খুলে বলেন। আজিতার এমন আচমকা আচরণে অনেক যে তার স্যারকে দেখতে হসপিটালে এসেছে সেটা সে বেমালুম ভুলে গেলেন। আজিতা এখনো তাকে জড়িয়ে ধরে রেখেছে। এটা দেখে অনেকের মনে যেন আজ খুশি ফোঁড়া ফুটে উঠেছে। অনেকও ম্যাডামকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আর বারবার ম্যাডামের ঘাড়ে মুখ ঘষছে। মনে হচ্ছে ম্যাডাম তার বিয়ে করা বউ। অনেক সাহেব ছাড়ুন, কি করছেন? বাবা দেখছে তো। লজ্জা লজ্জা ভাব নিয়ে খুব নরম সুরে কথাগুলো বলল আজিতা। আজিতার কথায় অনেকেও লজ্জা পেয়ে গেল। তারপর স্যারের পাশে বসে, স্যার কেমন আছেন? অনেকের প্রশ্নে স্যার একটু মুচকি হেসে উত্তর দিল, কি ইয়াংম্যান, শেষ পর্যন্ত আমার মেয়েটাকে পটিয়ে নিলে? অনেক তার কান দুটি ধরে বলল, সরি স্যার, সত্যি বলছি স্যার, ম্যাম যে আপনার মেয়ে সেটা আমি এখানে এসেই জানতে পারলাম। অনেক স্যার কানে কানে বলল, স্যার আমি যে আপনার কাছে ম্যামের নামে আজে বাজে কথা বলতাম, প্লিজ এসব ম্যামকে বলবেন না, তাহলে আমার চাকরিটা তো যাবেই, সেই সাথে আপনার মেয়ের সাথে আমার প্রেমটাও হবে না। তখনই আজিতা বলল, তোমরা কানে কানে কি কথা বলছো দুজনে? আমাকে নিয়ে আবার কথা হচ্ছে না তো? স্যার এবং অনেক দুজনেই দুজনের দিকে তাকিয়ে হি হি করে হেসে উঠল। অনেক আশাতে আদিতার বাবা যেন আরো দ্রুত সুস্থ হয়ে উঠেছে। এটা দেখে আদিতা তেমন কিছুই বললেন না। অনেক, তুমি এখন বাসায় যাও। কেন স্যার, আমি আরো কিছুক্ষণ থাকি না? না, তুমি এখনই বাসায় গিয়ে তোমার মাকে আমার কাছে নিয়ে এসো। তোমার মায়ের সাথে আমার অনেক কথা আছে। স্যার কি মাকে আমার আর ম্যামের বিয়ের ব্যাপারে কথা বলবেন নাকি? ঠিক আছে স্যার, আমি মাকে নিয়ে আসছি। কথাটা ভেবেই অনেকের মনে লাড্ডু ফুটে যায়। অনেক পাশে গিয়ে মায়ের খোঁজ করতে লাগলো। তারপর মাকে নিয়ে আবার হসপিটালে গেল। অনেক স্যারের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দিল। আদ্রিতা, অনেক, তোমরা দুজনেই আমার পাশে বসো। আজ আমি তোমাদের কিছু বলতে চাই। ভাবি, অনেকের বাবার মুখে কখনো নিখিল নামের কারো কথা শুনেছিলেন আপনি? হ্যাঁ, ওর বাবার মুখে এই নামটা আমি অনেকবার শুনেছি। ওর বাবা আমাকে সব কিছুই বলেছিলেন। তারা দুজন নাকি খুব ভালো বন্ধু ছিলেন। শুনেছি অনেকের বাবা জমি বিক্রি করে তাকে ডিগ্রির জন্য বিদেশে পাঠিয়েছিলেন। অনেকের বাবা
কে সেই কথা দিয়েছিলেন দেশে ফিরে দুজন আবার একই সাথে থাকবে। ভাবি, আমি সেই হতভাগা নিখিল। আমি দেশে ঠিকই এসেছি, কিন্তু বড্ড দেরি করে ফেলেছি। তাই তো আমার বন্ধুটাকে আর জীবিত দেখতে পাইনি। ভাবি, আমি আপনাদের খোঁজে আপনাদের গ্রামের বাড়িও গিয়েছিলাম। সেখান থেকে জানতে পারি আমার বন্ধু আর বেঁচে নেই। গ্রামে কেউ আপনাদের ঠিকানা বলতে পারেনি। আর আপনার সাথে আমার একবারই দেখা হয়েছিল, তবে কথা হয়নি। তখন আমাদের বিয়ের কথা চলতেছিল। সেই মুহূর্তে আমি বিদেশ চলে যাই। দেশে এসে অনেক খুঁজেছি আপনাদের। তারপর একদিন অনেকের সাথে দেখা। অনেকের ফাইল দেখে চিনতে পারি অনেক আমারই বন্ধুর ছেলে। তার জন্যই অনেককে চাকরি দিয়েছিলাম। তখন ভাবি, আমি এই শহরের একটা ছোট্ট বাড়ি তৈরি করেছি, তবে এখনো সে বাড়িতে উঠিনি। ইচ্ছে ছিল আমার বন্ধু ও আমি থাকব, কিন্তু আল্লাহ আমাকে একা করে দিয়ে বন্ধুকে নিয়ে চলে গেল। এদিকে আমার শারীরিক অবস্থাও তেমন ভালো যাচ্ছে না। তাই আমরা সবাই যদি একই বাসায় বসবাস করি, তাহলে হয়তো কিছুটা হলেও আমার বন্ধুর কথা রাখতে পেরে আমি মরেও শান্তি পাবো, আর আমার মেয়েটাও একটা নতুন পরিবার পাবে। একথা বলে মেয়েকে জড়িয়ে নিখিলবাবু কেঁদে উঠলেন। তাদের বাবা মেয়ের কান্না দেখে মা ছেলের চোখ দুটো জলে ভিজে গেল। রহিমা বেগম কোনো মতে হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে, ঠিক আছে ভাই সাহেব, আপনি যা বলবেন ঠিক তাই হবে, কিন্তু তার আগে তো আপনাকে সুস্থ হতে হবে। ভাবি, আমার মেয়ে আর অনেক আমার পাশে থাকলে আমি এমনিতেই সুস্থ হয়ে উঠব। এদিকে অনেক মনে মনে বলতে লাগলো, যা বাবা, চাইলাম কি আর হলো কি। ভেবেছিলাম স্যার ম্যামকে বিয়ে দিয়ে আমার হাতে তুলে দিবে, তা না করে যাক, একদিকে ভালোই হয়েছে। এখন ম্যামের আরো কাছাকাছি আসতে পারবো। ঠিক তখনই নিখিল বাবু আবারও বলে উঠলেন, ভাবি, আমার আরো একটা ইচ্ছে আছে। জি ভাই সাহেব, বলুন, আর কি ইচ্ছে আছে আপনার? অনেক আর আদ্রিতা যদি রাজি থাকে, আমি ওদের দুজনের বিয়ে দিতে চাই, তবে অবশ্যই তাদের দুজনের সম্মতি নিয়ে। ভাই সাহেব, এসব বিষয়ে এখন কথা না বলাই ভালো। এখনকার ছেলে মেয়েদের মন বোঝা কঠিন। তাই আমি বলছিলাম কি, আপাতত আমরা সবাই মিলে একসাথেই থাকি, তারপর ওরা যা চায় তখন না হয় ওদের চার হাত এক করে দিব। একদম ঠিক বলেছেন ভাবি। অনেক মার দিকে একটু অভিমানী নিয়ে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, দিল আমার স্বপ্নে জল ঢেলে। এখন আর কি, যে করে হোক ম্যামকে পটাতেই হবে, না হলে এই জন্মে আর ম্যামকে বিয়ে করা হবে না। বেশ অল্প কয়েকদিনে নিখিলবাবু এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আজকে তাকে বাড়ি নিয়ে যাবে আদ্রিতা। ডাক্তার সাহেব আদ্রিতাকে কিছু ওষুধ লিখে দিল, আর সবসময় তাকে টেনশন মুক্ত রাখতে বলা হলো। আদ্রিতার অনেক দুজনে নিখিল বাবুকে হসপিটাল থেকে বিদায় নিল। এদিকে অনেকের মা নতুন বাড়িতে উঠে দুজন কাজের লোক নিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছেন। কিছুক্ষণের ভিতর নিখিল বাবুকে নিয়ে আদ্রিতা আর অনেকও নতুন বাড়িতে ফিরে এলো। এই কয়েকদিন হসপিটালে দুজনের শরীরের উপরে খুবই ধকল গেছে, তাই দুজনেই রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিলেন। রাতে সবাই একসাথে ডিনার শেষ করলো। ম্যাম চলুন না, ছাদে যাই। এত রাতে ছাদে গিয়ে কি করব? কি আর করব, ছাদে গিয়ে চাঁদের বিয়ে দেখব। অনেক আদ্রিতার দিকে আর চোখে তাকিয়ে, আমার কপালে তো আর বিয়ে নেই। আহারে, বেচারের কপালটাই খারাপ। আচ্ছা, বিয়েতে কি এমন মজা আছে যে বিয়ে করার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন? অনেক আদ্রিতার কানের কাছে মুখ নিয়ে, ম্যাডাম, বিয়েতে প্রেম আছে, প্রেম, আর সেই প্রেম শুরু হয় বাসর রাত থেকে। বাসর রাতের কথা শুনে আদ্রিতা একটু লজ্জিত হয়ে, অসভ্য, আপনার মুখে কিছুই আটকায় না। চলুন ছাদে যাই, আপনার চাঁদের বিয়ে দেখে আসি। অনেক আদ্রিতার গা ঘেঁষে দাঁড়িয়ে বলতে লাগলো, ওই যে দেখছেন আকাশ ভরা তারা,
এরা হচ্ছে সবাই বরযাত্রী, আর চাঁদের ভিতরে যে ঘুমটা দিয়ে বসে আছে সে হচ্ছে চাঁদের বউ। বাহ, আপনি তো ভালোই বললেন। এমন করে কখনো ভাবিনি তো। সত্যি অনেক সাহেব, আপনি মানুষটা অসাধারণ। অনেক একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, অসাধারণ আর হতে পারলাম কই? এখনো আপনাকেই পটাতে পারলাম না। চলুন ঘুমাতে যাই, অনেক রাত হয়েছে। ম্যাম, আজকে রাতটা যদি আমরা ছাদে বসে গল্প করে কাটিয়ে দেই তবে কেমন হবে? আজিতা অনেকের আরো কাছে এসে, খুব বাজে হবে, কারণ আমার খুব ঘুম পেয়েছে। তারপর আজিতা একটা মিষ্টি হাসি দিয়ে অনেকে গুড নাইট বলে তার রুমে চলে গেল। অনেক আরো কিছুক্ষণ ছাদে একাই কাটালো। সকালে ঘুম থেকে উঠে আজিতা তার বাবার রুমে গেল তাকে দেখার জন্য। তুমি কার সাথে ফোনে এত কথা বলছো? তোমাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? নিখিল বাবু মেয়ের হাত ধরে তার পাশে বসিয়ে, আসলে আমার কাকিমা আর কাকাতো ভাই ফোন করেছিল। বাবা মা মারা যাবার পর কাকা কাকির কাছে কিছুদিন ছিলাম আমি, কিন্তু তাদের সংসার তখন খুব একটা সচল ছিল না। তার ভিতরে আমি তাদের ঘাড়ে চেপে উঠেছিলাম। এ নিয়ে কাকার সাথে কাকিমার প্রায় ঝগড়া হতো। তারপর আমি তাদেরকে না জানিয়ে বাড়ি থেকে চলে আসি। এরপর আর বাড়ি ফিরে যাওয়া হয়নি। তবে বিদেশ থেকে ফিরে তোকে না জানিয়ে একবারই ওই বাড়িতে গিয়েছিলাম আমি। তারপর থেকে কাকিমাকে মাঝে মাঝে ফোন করে তার খোঁজ খবর নিতাম আমি। 5 দিন পর আমার এক ভাতিজির বিয়ে। কাকিমা খুব কান্নাকাটি করছেন বিয়েতে যাব না বলে। আমি কাকিমাকে আমার অসুস্থতার কথা বলেছি, কিন্তু তার সে এক কথা, আমি না গেলে যাতে আপনি আর তার হবু নাত জামাইকে পাঠিয়ে দেয়। আজিতা অবাক চোখে জিজ্ঞেস করলো, না তো, জামাই মানে? আর বলিস না মা, কাকিমাকে যখনই ফোন করতাম তোর সাথে কথা বলতে চাইতো, আর শুধু বলতো তোর জন্য ভালো পাত্র দেখেছে, তাই তোকে নিয়ে আমাকে গ্রামে যেতে বলতো। তাই বাধ্য হয়ে তাকে বলেছিলাম তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এতদিন তোর কাছে কাকিমার কথা তোকে বলিনি, কারণ যে বাড়িতে আমার ঠাঁই হয়নি আমি তোকে কোনোদিনও সেই বাড়িতে নিয়ে যেতে চাইনি। কিন্তু আজ কাকিমা তার ভুল বুঝতে পেরেছে, তাই সে বারবার অনুরোধ করে কান্নাকাটি করেছে। আমি বলি কি, তুই অনেককে নিয়ে গ্রামে গিয়ে বিয়ে এবং কাকিমার সাথে দেখা করে আয়। আজিতা এই সময় তার বাবাকে কোনো রকম টেনশনে ফেলতে চায় না। তার বাবার কথাই বিনা বাক্যে রাজি হয়ে গেল। মা, মনে রাখিস তোর দাদি যেন বুঝতে না পারে যে অনেক তোর হবু বর নয়। ঠিক আছে বাবা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আজিতা অনেকের রুমে এসে অনেককে সবকিছু বুঝিয়ে বলেন। আজিতার কথা শুনে অনেক বাকবাকুম করে নেচে উঠল। ম্যাডাম, তাহলে আজ থেকেই স্বামী স্ত্রী প্র্যাকটিস শুরু করে দেই। ইস, শখ তো ছেলের। শোনেন, এটা শুধুই অভিনয়। এখন চলুন একটু শপিং এ যাই, কিছু কেনাকাটা করতে হবে। আজিতা নিজের জন্য অনেক কিছু কিনলো, সাথে অনেকের জন্য কেনাকাটা করে নিল। অনেক সাহেব, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। ম্যাম, কোথায় যাচ্ছেন? আমিও সাথে আসি। জি না, আপনাকে সেখানে নেওয়া যাবে না। ঠিক আছে, যান যান। আমাকে কেন নিবেন? আমি আপনার কে? অনেক গাল ফুলিয়ে কথাগুলো বলল, তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে অনেক, আপনি না সত্যি একটা আস্ত বড় গাধা। আরে বাবা, মেয়েদের তো কিছু প্রাইভেট জিনিস থাকে যা মেয়েদের সামনে কেনা, যা ছেলেদের সামনে কেনা যায় না। তারপরও যদি না বোঝেন, আমার আর কি করার। অনেক ততক্ষণে ভালো করেই বুঝে গেছে আজিতা কেন তাকে নিতে চাচ্ছে না, তাই তো দুষ্টামি চলে। ম্যাম, আমার জন্য একটা নিয়ে আইসেন। আপনি না একটা ইতর। কিছুক্ষণ পর আজিতা অনেকের কাছে ফিরে এলো। ম্যাম, কয়টা কিনেছেন? এত সময় লাগলো যে? চুপ, অসভ্য, বাসায় চলুন। 2 দিন পর আজিতা আর অনেক নিখিল বাবুর কাছ থেকে গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে নাইট কোচে দাদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি ঠিক মাঝামাঝি সিটে
তারা বসেছে। তাদের ডান পাশের সিটে এক ফ্যামিলি বসে আছেন, তাদের কোলে একটি বাচ্চাও আছে। অনেক মেয়েটিকে তার কোলে বসিয়ে, ম্যাম দেখুন না, মেয়েটি দেখতে ঠিক আমাদের মতো। আমাদের মতো মানে? অনেক আমতা আমতা করে বলল, ওর নাক, ওর চোখ, ওর গায়ের রং সবটাই একদম আপনার মতো। সবই যদি আমার মতো হয় তাহলে আপনার সাথে ওর মিল কোথায়? ম্যাম কারণ ওর বাবাটা তো আমি, তাই আমাদের মতো বলছি। আদ্রিতা অনেকের বুকে হালকা একটা ঘুষি মেরে, আপনি না সত্যি একটা বড় মাপের শয়তান। যখন তখন কি সব উল্টাপাল্টা বলে বসেন। আপনার তো দেখছি সামান্য লজ্জাটুকুও নেই। অনেকে একটা শয়তানি হাসি দিয়ে, কি করব ম্যাম, আপনি পাশে থাকলে আমার কোনো লজ্জা থাকে না। যা থাকে তা শুধুই আপনার জন্য জমানো ভালোবাসা। আদ্রিতা একটা দীর্ঘশ্বাস পেলে, আপনারা তো প্রেম আমি রাখবো কোথায়? অনেক ম্যামের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে, কেন ম্যাম, আপনার ওই বুকে কি আমার জন্য একটু জায়গা হবে না? আমি কখনোই কি পারবো না আপনার কোলে মাথা রেখে আপনার হাতটি ধরে জ্যোৎস্না রাতে ছাদে উঠে রাতভর গল্প করতে? তখনই অনেকের কোলে থাকা বাচ্চাটি কেঁদে উঠল। আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে, আগে আপনার বাচ্চা সামলান। অনেকে এমন পাগল মার্কা কথাবার্তায় আদ্রিতা শুধু হেসে চলেছে আর মনে মনে বলছে, অনেক, আমার এই বুকে তুমি অনেক আগে জায়গা করে নিয়েছো। তোমার ওই ভুবন মাতানো হাসি আর সবসময় বাচ্চাদের মতো আচরণে তুমি অনেক আগেই আমার মনটা কেড়ে নিয়েছো। আটকে গিয়েছি আমি তোমার মায়ার জালে, তবে এত সহজে তোমাকে তা প্রকাশ করব না আমি, কারণ তুমি যা বদের হাড্ডি আর যে দুষ্টু, আমার সামনে কথা জানতে পারলে হয়তো তুমি বিয়ের আগেই আমার সাথে বাসর করে নিবে। আদ্রিতা মনে মনে এসে পৌঁছে আর নিজেই লজ্জায় মুখ লাল করে ফেলেছে। অনেক বাচ্চাটাকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আদ্রিতার একটি হাত ধরে, কি হলো ম্যাডাম? আদ্রিতার বুকের দিকে ইশারা করে, আমার কি ওইখানে জায়গা হবে না ম্যাম? জি না জনাব, আপাতত হাতটি ধরে বসুন। আর আপনাকে না বলেছি আজকে থেকে আমরা তুমি তুমি করে কথা বলবো? জি সরি ম্যাম, আমার তো মনেই ছিল না আজ থেকে যে আমরা স্বামী স্ত্রী। আদ্রিতা বড় বড় চোখ করে, জি না, আমরা মোটেও স্বামী স্ত্রী নই, শুধু বিয়ে ঠিক হয়েছে, আর সেটাও শুধুমাত্র একটা অভিনয় মাত্র। অনেক আদ্রিতার গালে দু হাত ধরে চেপে তার চোখে চোখ রেখে, আমি কোনো অভিনয় করছি না, আমি সত্যি সত্যি আপনাকে আমার হবু স্ত্রী ভেবে নিয়েছি। আদ্রিতা মুখ ভেঙছে, আপনি বসে বসে স্বপ্ন দেখতে থাকুন, আমি এখন ঘুমাবো। এটা স্বপ্ন না, বাস্তব। আমি ঠিকই আপনাকে বিয়ে করে একদিন প্রমাণ করে দিব আমি কিছু বুঝি না মনে করেছেন। আপনার চোখ দেখলেই বুঝতে পারি। শুধু আমি নই, আপনিও আমাকে অনেক ভালোবাসেন। অনেকের অভিমান মাখানো কথায় আদ্রিতা একটু থতমত খেয়ে গেল। আমতা আমতা করে, অনেক বকবক করেছেন, আমাকে এবার ঘুমাতে দিন আর নিজেও ঘুমান। রাতভর গাড়ি চললো তার আপন গতিতে। তারপর শেষে স্টপে এসে গাড়ি পার্কিং করলো অনেক। কোনো রকমে চোখ মেলে তাকিয়ে দেখলো বাসের সব যাত্রী একে একে বাস থেকে নেমে যাচ্ছে। এদিকে আদ্রিতা অনেকের কোমরে একটা হাত দিয়ে জড়িয়ে তার ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। অনেক আদ্রিতার মুখে একটা ফু দিয়ে, এই যে মহারানী, আর কত ঘুমাবে? নামতে হবে তো। আদ্রিতা অনেকের ঘাড়ে মাথা রেখে আমতা আমতা করে বলে, এত তাড়াতাড়ি চলে এসেছি? কারো শরীরটাকে কোলবালিশ বানিয়ে ঘুমালে দীর্ঘ 7 ঘন্টার জার্নিও 7 মিনিট মনে হবে। অনেকের কথাই আদ্রিতা লজ্জা পেয়ে সাথে সাথেই অনেকের কাছ থেকে নিজেকে আলাদা করে নিল। তারপর তাদের ব্যাগগুলো নিয়ে গাড়ি থেকে নেমে একটা টমটমে উঠে ঠাম্মির বাড়ি গিয়ে পৌঁছালো। গ্রামের পরিবেশ দুজনের কাছে নতুন, যদিও অনেক ছোট থাকতে গ্রামে কিছুদিন ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে অনেক আর আদ্রিতা বাড়ির সকলে মন জয় করে নিল। তবে বাড়ির ছোট মেয়ে মিতু আর সাথে তারা দুজনেই অনেকে ভক্ত হয়ে উঠল। সারাদিন তারা খুনসুটি করে কাটিয়ে দিল। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনে ভরে আছে, যে যেখানে পারছেন সেখানেই ঘুমিয়ে পড়েছে। আদ্রিতা মিতু আর সাথে সাথে ঘুমাবে। সমস্যাটা হচ্ছে অনেককে নিয়ে, কারণ আদ্রিতা চায় না অনেককে একা ছাড়তে। তাই দাদিকে বলে অনেককে তার সাথে ঘুমানোর অনুমতি নিল।
বিয়ের আগেই জামাই ছাড়া ঘুম আসে না, বিয়ের পর যে আমার নাচ জামাই গিয়ে কি করবি। দাদি ভালো হচ্ছে না কিন্তু। একটু লজ্জিত হয়ে কথাটা বলল আদ্রিতা। তারপর অনেককে নিয়ে থাকার ঘরে ঢুকলো। সেখানে ঋতু আর সাথী আগে থেকেই ছিল। শুধু সাথে না, আমি তোমাদের মাঝে ঘুমাবো। তারপর দুই শালিকার উপর দুইটা ঠ্যাং তুলে দিয়ে আরামে ঘুমাবো। আর আমার বউ আমার মাথায় হাত বুলিয়ে দিবে। দিচ্ছি তোমার মাথায় হাত বুলিয়ে। চুপচাপ ভদ্র ছেলের মতো আমার পেছনে শুয়ে পড়ো। অনেক আদ্রিতার চোখে মুখে রাগী ভাব দেখে গেল, কিন্তু তার কারণ বুঝতে পারল না। চুপচাপ আদ্রিতার গা ঘেঁষে শুয়ে পড়ল। গ্রামে এসে আদ্রিতার একটু ভালো লাগছে না, কারণ সারাদিন অন্য মেয়েরা অনেকের পিছনে ঘুরঘুর করছে, আর অনেকেও 32 পাটি দাঁত বের করে তাদের সাথে দিব্যি কথায় মেতে উঠছে, যা দেখে আদ্রিতার গা জ্বলে যাচ্ছে। আদ্রিতা চায় না তাকে ছাড়া অনেক অন্য কোনো মেয়েদের সাথে কথা বলুক, শুধু সাথী আর মিতু ছাড়া, কারণ তারা এখনো খুবই ছোট। আদ্রিতা ফিস ফিস করে বলে, এই কি করছো তুমি? আমার হবু বউকে জড়িয়ে ধরে আছি। এই ফাজিল ছাড়ো বলছে, আমার সুরসুরি লাগছে। অনেক আদ্রিতার কানের সাথে মুখ লাগিয়ে, লাগুক সুরসুরি, কিন্তু আমি আমার হবু বউকে সারা রাত এভাবেই জড়িয়ে ধরে ঘুমাবো। অনেকে এমন আচরে তার খুব ভালো লাগছে। সে চাচ্ছে যুগের পর যুগ অনেক তাকে এভাবে জড়িয়ে ধরে তার বাহু ডরে তাকে আটকে রাখুক। অনেক আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে তাকে। এদিকে আদ্রিতার শরীর যেন আগুন বয়ে যাচ্ছে। অনেক তাকে যত শক্ত করে কাছে টানছে, আদ্রিতার যেন কেঁপে কেঁপে উঠছে। তার সমস্ত শরীরে অজানা এক শিহরণ খেলে যাচ্ছে। তার শ্বাস প্রশ্বাসও ঘন হয়ে আসছে। খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে মায়া ভরা কণ্ঠে, প্লিজ অনেক, আমাকে ছেড়ে দাও। তাহলে বলো আমাকে ভালোবাসো। আদ্রিতা মাথাটা ঘুরিয়ে অনেকের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে, জানি না, যা। খুব আদরের কণ্ঠে কথাগুলো বলল আদ্রিতা। অনেক বুঝতে পারলো এটা তার সম্মতির লক্ষণ। অনেক ভালো করে জানে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, আর আদ্রিতা ম্যাম কখনোই মুখ ফুটে তাকে ভালোবাসি কথাটা বলবে না। আদ্রিতা ঘুমো ঘুমো চোখ নিয়ে অনেকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, এই অনেক উঠবে না। অনেক আদ্রিতার পায়ের উপরে পা তুলে দিয়ে মাথাটা আদ্রিতার বুকের উপর রাখলো। তারপর হাতটা কোমরের কাছে নিয়ে আদ্রিতাকে আরো কাছে টেনে, আর একটু ঘুমাই। প্লিজ লক্ষ্মী ছেলে, এখন এরকম করে না। তাহলে বলো আমাকে তুমি ভালোবাসো। আদ্রিতা অনেকের একটা জোরে ধাক্কা মেরে, থাকো তুমি একা একা শুয়ে, আমি গেলাম। বিয়ের বাড়িতে খুব আনন্দে দিন কাটলো তাদের। তারপর সবাইকে বিদায় জানিয়ে তারা চলে এলো। আদ্রিতা বাসে ফিরে বাবার কাছে গ্রামের সবকিছু খুলে পড়লো। দাদি তাকে আবার যেতে বলেছে এবং অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, তবে অনেক আর তার প্রেমের ঘটনাটা বলল না। অনেকদিন পর রাতে সবাই একসাথে ডিনার করলো। তারপর যে যার রুমে চলে গেল। অনেক তার রুম থেকে ফ্রেশ হয়ে এসে আদ্রিতার রুমে গেল। আদ্রিতা এখন ওয়াশরুমে দরজা খুলে আদ্রিতার চোখ পড়ল অনেকের দিকে। অনেক হা করে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। আদ্রিতা একটা চিৎকার দিয়ে আবারও ওয়াশরুমের দরজা আটকে দিল, কারণ আদ্রিতার শরীরে তখন শুধুমাত্র একটা ছোট তোয়ালে জড়িয়ে রেখেছিল। তারপর হালকা দরজা ফাঁকা করে, অনেক, আমার ড্রেসগুলো একটু দাও না। আর একটু দেখি না। অনেক একটু দুষ্টু হাসি দিয়ে কথাটা বলল। আদ্রিতা লজ্জা পেয়ে, যাও সভ্য, প্লিজ তাড়াতাড়ি দাও, ঠান্ডা লেগে যাবে তো। তাহলে বলো তুমি আমায় ভালোবাসো। তুমি না আসলে একটা গাধা। সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়। তারপর নিজে এসে তার ড্রেসগুলো নিয়ে আবারও ওয়াশরুমে চলে গেল। আদ্রিতা ওয়াশরুম থেকে ফিরে এসে, কি ব্যাপার, তুমি এখনো যাওনি কেন? আজ আমি তোমার সাথেই ঘুমাবো। জি না, আপনি আপনার রুমে গিয়ে ঘুমান। আসুন। যতক্ষণ না তোমার মুখে ভালোবাসি কথা না শুনবো আমি এখানেই থাকবো। আদ্রিতা অনেকের কোলে মাথা রেখে, ঠিক আছে, তাহলে আমার মাথাটা একটু টিপে দাও। অনেক আদ্রিতার মাথাটা খুব সুন্দর করে ম্যাসেজ করে দিতে লাগলো, আর আদ্রিতার মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। তারপর আদ্রিতার কপালে আলতো করে একটা ভালোবাসার চুমু এঁকে দিল।
আদিতা অনেকের চুমু খেয়ে ধরফর করে অনেকের কোল থেকে উঠে তাকে মারার জন্য হাত বাড়ালো। অনেক তখন দৌড়ে দরজা খুলতে যাবে, তখনই দরজায় আঘাত লেগে তার মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়েন। আদিতা অনেকের মাথা থেকে হাত সরিয়ে ব্যথার জায়গাটা ভালো করে দেখে নিল। অনেকের মাথার এক পাশে ফুলে উঠেছে। আদিতা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে অনেকের মাথায় ধরলো। অনেক মাথার যন্ত্রণায় কখন যে আদিতার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে আছে সেটি তার খেয়ালই ছিল না। এদিকে আদিতা অনেককে বুকে জড়িয়ে তার গালে হালকা করে চুমু দিচ্ছে আর খুব আস্তে করে। অনেক, আমি তোমাকে ভালোবাসি। আদিতার বুকে মাথা রেখেই অনেক, আমিও তোমাকে খুব ভালোবাসি আদ্রিতা। অনেকের কথা শুনে আদিতা চমকে ওঠে। তারপর মনে মনে, এত আস্তে বললাম কথাটা, তবু শয়তানটা সব শুনে নিয়েছে। আদিতা অনেকের কাছে অবশেষে ধরা পড়ে গেল। তারপর লজ্জায় মাখা মুখ নিয়ে অনেককে, এবার খুশি তো তুমি? এখন তো তোমার রুমে যাও। প্লিজ আরেকবার বলো না ভালোবাসি। আদিতা অনেকের মাথায় হাত বুলিয়ে দিয়ে, আরেকদিন বলবো, তবে একটা শর্ত আছে, আমাকে কিন্তু তোমার ম্যাডাম বলে ডাকতেই হবে। অনেক মিষ্টি হেসে, ঠিক আছে ম্যাডাম, গুড নাইট। অনেকদিন অফিসে না যাওয়াতে দুজনে খুব ব্যস্ত হয়ে পড়লেন। তবে আদ্রিতা আজ অফিসে যায়নি, তাই অনেক একাই সারাদিন অফিস করে বাসায় ফিরল। অনেকের কাছে বাড়ির ভিতরটা যেন আজকে একটু অন্যরকম মনে হলো। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি, চারিদিকে মোমবাতির আলো মিটিমিটি করে জ্বলছে। হঠাৎ চেনা কিছু কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, হ্যাপি বার্থডে টু ইউ অনেক, হ্যাপি বার্থডে। কাজের চাপে সে ভুলে গিয়েছিল আজ তার জন্মদিন ছিল। তারপর সবাই মিলে কেক কাটা হলো। কি ইয়াংম্যান, জন্মদিনে আমার কাছে কি চাই তোমার বলো। স্যার আপনার মেয়েকে। নিখিল বাবু আদ্রিতার দিকে তাকিয়ে, কিরে মা, তুই কি বলিস? আমার মেয়েটাকে কি ওর হাতে তুলে দিব? আদ্রিতা লজ্জা মাখা মুখে অনেকের হাতে একটা গিফটের প্যাকেট দিয়ে দৌড়ে পালালো। অনেকের মা তখন বলে উঠল, ভাই খুব তাড়াতাড়ি দিনক্ষণ দেখে এদের বিয়ে দিয়ে দেয়। আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবে এরা? তারপর সবাই হাহা করে হেসে উঠলেন। অনেক আদ্রিতার গিফটের প্যাকেট খুলে দেখলো। আদ্রিতার সবচেয়ে পছন্দের জিনিসটাই আজ অনেককে গিফট করেছে, তা হলো আদ্রিতার ব্যবহার করা সেই পারফিউম, যার ঘ্রাণে অনেক আদ্রিতার প্রথম প্রেমে পড়েছিল। অনেক আদ্রিতাকে ধন্যবাদ জানাতে তার রুমে গেল, কিন্তু আদ্রিতা দরজা খুলছে না। কি হলো আদ্রিতা, দরজা খুলো। না, আমি খুলবো না। তুমি একটা অসভ্য, সবার সামনে তুমি এমন করে বাবাকে বিয়ের কথা বললে কেন? আমার লজ্জা করে না বুঝি? আজ আর তোমার সাথে কথা নেই, এটাই তোমার শাস্তি। অনেক মন খারাপ করে তার রুমে ফিরে এলো। ভাবছি আজকে রাতটা ছাদে গিয়ে কাটাবো। দজ্জাল ম্যাডামটা আমার মুডটাই নষ্ট করে দিল। তখনই অনেকের ফোনে একটা মেসেজ বেজে উঠল। অনেক, তোমার কি মনে আছে তোমাকে নিয়ে আমার প্রথম শপিং এর কথা? অনেক একটু অবাক হয়ে, আছে। তুমি আমায় একটা শাড়ি কিনে দিয়েছিলে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি শাড়ি পরো না। তারপর তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলাম আমি নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দিব। আমি তোমার জন্য দরজা খুলে রেখেছি। সত্যি বলছো? আমি আসবো। একটা শর্ত আছে। আমি সব শর্ত মেনে নিব। তুমি কোনো দুষ্টুমি করবে না, চুপচাপ নিজের কাজ করবে। ঠিক আছে, আমি রাজি। এসো। অনেক খুশিতে নাচতে নাচতে আদ্রিতার রুমে গেল। আদ্রিতা যে এমন একটা কাজ করবে তা সে কখনোই কল্পনা করতে পারেনি। অনেক বড় বড় চোখে হা করে আদ্রিতার দিকে তাকিয়ে আছে আর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আদ্রিতা শুধুমাত্র একটি পেটিকোট আর ব্লাউজ পরে মুখটা হাত দিয়ে ঢেকে অনেকের সামনে দাঁড়িয়ে। কি হলো? এমন করে কি দেখছো? তোমাকে না বলেছি চুপচাপ শুধু নিজের কাজ করবে? অনেক আদ্রিতার আরো কাছে এসে এক হাতে শাড়িটা নিয়ে তাকে পরিয়ে দিতে লাগলো। অনেকের স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠছে। শাড়ি পরিয়ে আদ্রিতাকে আয়নার সামনে দাঁড় করিয়ে চোখ খুলতেই আদ্রিতা লজ্জা মিশ্রিত চোখে আয়নায় নিজেকে দেখে নিল। সত্যি শাড়িতে আদ্রিতাকে খুব সুন্দর দেখাচ্ছে। অনেক আদ্রিতার হাত ধরে তাকে ছাদে নিয়ে গেল।
ছাদের এক কোণে আরজিতা বসে আছে। অনেক আরজিতার কোলে মাথা রাখলো। আরজিতার একটি হাত অনেকের বুকের উপর রেখে অন্য হাত দিয়ে মাথার চুলগুলো হাতাচ্ছে। অনেক মাঝে মাঝে তার বুক থেকে আরজিতার হাতটি তার মুখের সামনে নিয়ে ছোট ছোট চুমু দিতে লাগলো। আরজিতারও এখন অনেকটাই লজ্জা কমে গেছে। সেও অনেকের কপালে আলতো করে চুমু এঁকে দিচ্ছে। অনেক শোয়া থেকে উঠে আরজিতার পেছনে বসে দু হাত দিয়ে আরজিতার কোমর পেঁচিয়ে ধরে তার ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল, ম্যাডাম চলুন না, আজই বাসর রাতটা সেরে ফেলি। আরজিতা অনেকের হাতের উপর তার হাত রেখে আরো শক্ত করে অনেকের বাহু বন্ধনে আবদ্ধ হলো। তারপর অনেকের গালে চুমু দিয়ে, জি না, ওটা বিয়ের পরেই হবে। এভাবেই জ্যোৎস্না রাতে তারা চাঁদকে সাক্ষী রেখে তারা হারিয়ে গেল তাদের ভালোবাসার ভুবনে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার আদিম খেলায় মেতে উঠল। জানি না অনিকা আরজিতার বাসরাত কবে হবে, তবে আমাকে আজ এখানেই শেষ করতে হবে। সবাই অনিকা আরজিতার জন্য আশীর্বাদ করবেন। হাজারো বছর বেঁচে থাকুক ওদের ভালোবাসা।